যখন অ্যাটমসদের মধ্যে হয়ে যায় বন্ধুত্ব বা বন্ডিং তখনই তৈরি হয় বিভিন্ন ধরনের মলিকিউলস অ্যান্ড কম্পাউন্ডস যেগুলো আমরা আমাদের আশেপাশে ডে টু ডে লাইফে দেখতে পারি। আজকের এই ভিডিওটা ইজ ডেডিকেটেড টু কেমিক্যাল বন্ডিং। হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, খুব মজায় আছো। আজকে আমি নিয়ে এসেছি ক্লাস 11th কেমিস্ট্রি কেমিক্যাল বন্ডিং এর প্রথম ভিডিও। আর এই ভিডিওটাতে আমরা স্পেসিফিক্যালি ডিসকাস করব কসেল লুইস অ্যাপ্রোচ, আর আমরা শিখব কিভাবে ডিফারেন্ট মলিকিউলসদের লুইস স্ট্রাকচার বানানো যায়। সবসময়ের মতো পুরো ভিডিওটা যদি আমার সাথে দেখো তাহলে কনসেপ্ট নিশ্চয়ই হবে ক্রিস্টাল ক্লিয়ার। আমি রোশনি ফ্রম লার্নো হাব, দ্য ফ্রি লার্নিং প্ল্যাটফর্ম, যেখানে তোমরা পড়তে পারো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, বায়োলজি সবকিছু অ্যাবসলিউটলি ফর ফ্রি only at learnohub.com। সবাই তৈরি তো? লেটস গেট স্টার্টেড। আজকের বিষয় বা আজকের টপিকটা হলো কেমিক্যাল বন্ডিং। আর বন্ডিং কাদের মধ্যে হয়? অ্যাটমসদের মধ্যে। তাই জন্য গল্পটা শুরু তো করতে হবে সেই অ্যাটমকে দিয়েই। অ্যাটম, যেমন আমরা সবাই জানি যে অ্যাটম হচ্ছে ম্যাটারের সেই বেসিক বা ফান্ডামেন্টাল কনস্টিটিউয়েন্ট যার মাঝখানে থাকে একটা সেন্ট্রাল ডেন্স নিউক্লিয়াস যেটা পজিটিভলি চার্জড হয়, আর তার চারিদিকে থাকে নেগেটিভলি চার্জড ইলেকট্রন ক্লাউড। সাধারণ কন্ডিশনে কোনো অ্যাটমকে তুমি জেনারেলি দেখবে না যে তারা ইন্ডিপেন্ডেন্ট ফর্মে এক্সিস্ট করে। মানে আমরা তো পিরিয়ডিক টেবিলে এত এলিমেন্টস দেখেছি, কিন্তু তোমরা হয়তো খেয়াল করেছো যে নোবেল গ্যাসেস ছাড়া বাকি যত এলিমেন্ট আছে তারা সবাই কম্বাইন্ড স্টেটে এক্সিস্ট করে। কেউই একটা ইন্ডিপেন্ডেন্ট অ্যাটমের মতন এক্সিস্ট করে না। এদের গল্পটা খানিকটা আমাদের মতনই। যেমন আমরা সাধারণ মানুষরা একা থাকতে চাই না, রাইট? আমাদের কি পছন্দ? আমাদের ফ্যামিলি, ফ্রেন্ডস, আশেপাশে লোকজন, নিজেদের জিনিসপত্র সব কিছুর সঙ্গে বড্ড অ্যাটাচমেন্ট। একা একা কিছুই ভালো লাগে না, রাইট? ঠিক সেরকমই কিছুটা অ্যাটমসদের সাথে। তারাও চায় অন্যদের সাথে একসাথে বন্ড করে ডিফারেন্ট কম্পাউন্ডস বা মলিকিউলস তৈরি করে সেই ফর্মে থাকতে। কিন্তু এক্সেপশন তো নিশ্চয়ই আছে। যেমন আমাদের ক্ষেত্রেও কিছু এরকম মানুষ থাকে যারা মোহমায়ার থেকে উপরে উঠে গেছে। যেমন ধরো সন্ন্যাসী, সাধু সন্ন্যাসী যারা, তাদের ফ্যামিলির সঙ্গে কোনো অ্যাটাচমেন্ট নেই, তাদের প্রপার্টির সঙ্গে কোনো অ্যাটাচমেন্ট নেই, রাইট? তারা একটা পিসফুল লাইফ লিড করে, রাইট? ইন আ সিমিলার ওয়ে নোবেল গ্যাসেস যারা আনরিঅ্যাক্টিভ, তার মানে তারা জেনারেলি কারোর সাথে রিঅ্যাক্ট করে না, কারেক্ট? সেই জন্যে তারা ইন্ডিপেন্ডেন্ট অ্যাটমের ফর্মে এক্সিস্ট করে। বাট তাছাড়া জেনারেলি সব অ্যাটমস কি চায়? যে অন্যদের সাথে বন্ড তৈরি করে নতুন নতুন মলিকিউলস বা কম্পাউন্ডস ফর্ম করতে। আর যখন আমরা দেখি যে একটা গ্রুপ অফ অ্যাটমস যারা একজোট হয়ে একসাথে এক্সিস্ট করছে, আর যাদের মধ্যে কিছু স্পেসিফিক প্রপার্টিজ আছে, বা বলতে পারো যাদের মধ্যে কিছু একটা স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স বা প্রপার্টিজ আছে, তাদেরকে আমরা বলে থাকি মলিকিউল। এবারে আমাদের নেক্সট প্রশ্ন হলো যে এই অ্যাটমগুলো বন্ড তৈরি করে, বন্ডের সাহায্যে মলিকিউলস কেন বানায়? অ্যাটমসরা কম্বাইন হয়ই কেন? ওয়েল, স্টেবিলিটি তো দেখো সবাই চায়। যখন আমরা স্কুলে পড়ি আমরা ভাবি ভালো নম্বর পেয়ে ভালো কলেজে অ্যাডমিশন নিয়ে স্টেবল হয়ে যাব। যখন কলেজে পড়ি তখন ভাবি ভালোভাবে পরীক্ষায় পাশ করে ভালো প্লেসমেন্ট নিয়ে একটা ভালো চাকরি নিয়ে সেটেল হয়ে যাব, রাইট? স্টেবিলিটি সবাই চায়, সুতরাং অ্যাটমসরাও স্টেবিলিটি চায়। আমরা দেখে থাকি যখন দুটো অ্যাটম একটা বন্ড তৈরি করে একটা নতুন মলিকিউল বানায়, সেই বন্ড ফর্মেশনের সময়, ডিউরিং দ্যাট বন্ড ফর্মেশন, তাদের ওভারঅল এনার্জি লোয়ার হয়। লোয়ার এনার্জি মানে গ্রেটার স্টেবিলিটি, এটাও আমরা অলরেডি জানি, রাইট? এনার্জি যখনই কম থাকে তখনই স্টেবিলিটি বেশি থাকে, এনার্জি যখন বেশি থাকে তখন স্টেবিলিটি কম থাকে, ঠিক আছে? তো বলতে পারো যে নেচারের নিজস্ব একটা পদ্ধতি হচ্ছে বন্ড ফর্মেশন, যাতে সিস্টেমরা স্টেবল হতে পারে, রাইট? স্টেবিলিটি অ্যাটেন করার জন্যেই বন্ড ফর্মেশন হয়। আর সেই কারণেই অ্যাটমসরাও বন্ড ফর্মেশন করে অন্য অ্যাটমসদের সাথে যোগ হয়ে কি বানায়? ডিফারেন্ট কম্পাউন্ডস বা সাবস্ট্যান্সেস তৈরি করে। তাহলে নেক্সট প্রশ্ন হলো বন্ড এক্স্যাক্টলি কি? মানে ধরো দুটো অ্যাটম একসাথে মিলে একটা মলিকিউল তৈরি করলো, কিন্তু এই দুটো অ্যাটমের মাঝখানে কি আছে? এদেরকে আমরা রড দিয়ে বেঁধে রেখেছি, রশি দিয়ে বেঁধে রেখেছি? না, এরকম কিছুই করিনি। এই দুটো অ্যাটমের মাঝখানে রয়েছে একটা ফোর্স অফ অ্যাট্রাকশন যেটা এই দুটোকে একসাথে বেঁধে রেখেছে, ঠিক আছে? যেমন ধরো আমরা যদি রিয়েল লাইফে, আমাদের সাধারণ লাইফে যদি দেখি যে একটা মা আর তার বাচ্চার মাঝখানের যে কানেকশনটা, মাঝখানের যে অ্যাট্রাকশনটা, সেটা কি ধরনের অ্যাট্রাকশন? সবসময় কি মা বাচ্চার হাত ধরে রয়েছে? নট রিয়েলি। কিন্তু মায়ের আর বাচ্চার মধ্যে যে অ্যাফেকশনটা আছে, যে রেসপেক্টটা আছে, যে কানেকশনটা আছে, যে লাভটা আছে, সেইটার জন্যে তারা একে অপরের দিকে অ্যাট্রাক্টেড, তারা একে অপরের সাথে বন্ডেড বা কানেক্টেড। ঠিক সেরকমভাবে
যখন আমরা মলিকিউলের ফরমেশন দেখি আমরা কি দেখি যে কোনো দুটো অ্যাটমের মাঝখানে একটা ফোর্স অফ অ্যাট্রাকশন থাকে যেটা তাদের দুজনকে একজোট হয়ে একসাথে বেঁধে রাখে, আর এক্স্যাক্টলি সেটাকেই আমরা বলে থাকি বন্ড। আমরা নিজেদের আশেপাশে যত জিনিস দেখি, যেমন ধরো জল H2O, কিভাবে তৈরি হচ্ছে হাইড্রোজেন আর অক্সিজেন অ্যাটমসদের মাঝখানের বন্ডিং থেকে তৈরি হচ্ছে H2O। কার্বন ডাইঅক্সাইড CO2 কিভাবে তৈরি হচ্ছে কার্বন আর অক্সিজেন অ্যাটমসের মাঝখানের বন্ডিং থেকে তৈরি হচ্ছে। সল্ট NaCl বা সুগার C12H22O11, এই সব কিছুই, যেসব জিনিস আমরা আমাদের আশেপাশে দেখতে পাচ্ছি সব কিছুই তৈরি হচ্ছে বন্ডিং থেকে। আলাদা আলাদা অ্যাটমসদের মাঝখানে কেমিক্যাল বন্ডিং থেকে তৈরি হচ্ছে সেই সব মলিকিউলস বা কম্পাউন্ডস। তাহলে বন্ধুরা এই পুরো ডিসকাশনটা থেকে কি বোঝা গেল? কেমিক্যাল বন্ড বলতে আমরা কি বোঝাই? কেমিক্যাল বন্ড আর কিছুই নয়, এটা একটা অ্যাট্রাকটিভ ফোর্স যেটা অ্যাটমস বা আয়ন্সদেরকে একসাথে ধরে রাখে ইন আ কেমিক্যাল স্পিসিস। আচ্ছা, একটা কথা ভেবে দেখো, আমাদের বন্ধুত্ব বা আমাদের বন্ডিং কি সবারই সাথে হয়? সবারই সাথে সমানভাবে তো হয় না। কিছু এরকম মানুষ হয় যাদের সাথে আমাদের খুব তাড়াতাড়ি বন্ডিং হয়ে যায়, আমরা তাদের সাথে খুব তাড়াতাড়ি ক্লোজ হয়ে যাই, তাদের সঙ্গে আমাদের একবারে জমে যায়। কিন্তু কিছু এরকম লোকও থাকে যাদের সঙ্গে না ঠিক জমে না, তাদের আমরা ঠিক পছন্দ করি না। আর কিছু এরকম লোকও থাকে যাদেরকে আমরা একেবারেই পছন্দ করতে পারি না, রাইট? তার মানে আমাদের বন্ডিং কিন্তু সবার সাথে সমানভাবে হয় না। ঠিক সেরকম যখন আমরা অ্যাটমসদের কথা বলি, আমরা এই ধরনের জিনিস দেখতে পাই যে কোনো অ্যাটম কম্বাইন করে, কোনো অ্যাটম কম্বাইন করে না। কখনো কোনো অ্যাটম কোনো একটা স্পেসিফিক অ্যাটমের সাথে কম্বাইন করে কিন্তু অন্য অ্যাটমসদের সাথে কম্বাইন করে না। এছাড়া অনেক সময় আমরা এটাও একটা কোয়েশ্চেন হয়ে দাঁড়ায় যে অ্যাটমসরা কম্বাইন করছেই কেন? টু সাম এক্সটেন্ট এটা আমি পার্শিয়ালি আনসার করেছি যে অ্যাটমসরা কেন কম্বাইন হচ্ছে, টু গেইন স্টেবিলিটি। কারণ যখন বন্ড ফরমেশন হয়ে তারা নতুন নতুন মলিকিউলস বা কম্পাউন্ডস তৈরি করছে, তাদের এনার্জি লোয়ার হচ্ছে, যার জন্য তাদের স্টেবিলিটি বাড়ছে। এমনকি যখন আমরা অ্যাটমসদের কম্বিনেশন দিয়ে যে মলিকিউলসগুলো তৈরি হচ্ছে তাদের কথা বলি, সেই মলিকিউলসদের কী ধরনের স্ট্রাকচার বা কী ধরনের শেপ হবে, এই নানা রকমের প্রশ্ন আমাদের মনে আসে যখনই আমরা কেমিক্যাল বন্ডিংয়ের বিষয়টা নিয়ে কথা বলা শুরু করি। আর এই পুরো লেসনটার ভেতরে এই সব প্রশ্নগুলোরই তোমরা উত্তর পাবে। অ্যাটমস থেকে মলিকিউলসের ফরমেশন কিভাবে হচ্ছে এটার উপরে অনেক বেশ কয়েকটা থিওরিজ আমাদের সামনে এলো, ঠিক আছে, যাদেরকে আমরা বলে থাকি থিওরিজ অফ ফরমেশন অফ মলিকিউলস। ঠিক আছে, দু ধরনের থিওরি আমাদের সামনে এলো। প্রথম ধরনের যে থিওরিগুলো ছিল সেগুলো ছিল এম্পিরিক্যাল অ্যাপ্রোচ। এম্পিরিক্যাল অ্যাপ্রোচ মানে যে অ্যাপ্রোচটা ইজ বেসড অন অবজারভেশন, শুধুমাত্র অবজারভেশনের বেসিসে এই অ্যাপ্রোচগুলো বা এই থিওরিগুলোকে দেওয়া হয়েছে। এম্পিরিক্যাল অ্যাপ্রোচের মধ্যে ছিল দুটো থিওরি। প্রথম থিওরি ছিল কসেল লুইস অ্যাপ্রোচ, দ্বিতীয় থিওরি ছিল ভেস্পার থিওরি, যেটার ফুল ফর্ম হলো ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। ঠিক আছে, এছাড়া আরেক ধরনের অ্যাপ্রোচ ছিল কোয়ান্টাম অ্যাপ্রোচ। আমি শিওর যে এর আগে স্ট্রাকচার অফ অ্যাটম যদি তোমরা সবাই আমার সাথে পড়ে থাকো তো তোমরা অলরেডি কোয়ান্টাম মেকানিক্স, কোয়ান্টাম মেকানিক্যাল মডেল এই সব জিনিস অলরেডি শুনেছো। তো সুতরাং তোমরা সবাই জানো কোয়ান্টাম অ্যাপ্রোচ বলতে আমরা কি বোঝাই, যেখানে আমরা ডুয়াল ক্যারেক্টারের কথা বলি, যে ম্যাটারেরও ডুয়াল নেচার, রেডিয়েশনেরও ডুয়াল নেচার, রাইট? তো সেই অ্যাপ্রোচের ভিত্তিতেও বেশ কিছু থিওরি আমাদের সামনে এলো, যেমন VBT ভ্যালেন্স বন্ড থিওরি অ্যান্ড MOT দ্যাট ইজ মলিকুলার অরবিটাল থিওরি। আজকের এই পার্টিকুলার ভিডিওটাতে আমরা ইন ডিটেলে ডিসকাস করব কসেল লুইস অ্যাপ্রোচ, আর তার ভেতরে আমরা দেখে নেব কিভাবে আমরা বিভিন্ন ধরনের মলিকিউলস বা কম্পাউন্ডসদের লুইস স্ট্রাকচার বানিয়ে থাকি। তাহলে চলো দেখা যাক যে কসেল লুইস অ্যাপ্রোচ টু কেমিক্যাল বন্ডিং কি বলেছিল। লুইস অ্যাটমকে পিকচার করেছিলেন বা লুইস অ্যাটমকে এইভাবে দেখিয়েছিলেন যে এটা একটা কার্নেল। কার্নেল মানে কি? কার্নেল হচ্ছে একটা পজিটিভলি চার্জড কার্নেল, মানে কার্নেলের ভেতরে নিউক্লিয়াস আর ইনার ইলেকট্রনস, এই পুরোটাকে কালেকটিভলি উনি নাম দিয়েছিলেন কার্নেল। ঠিক, আর এই কার্নেলটা ছাড়া আর কি বাকি থাকছে? আউটার শেল অফ ইলেকট্রনস, মানে যেটা একেবারে বাইরের আউটার মোস্ট শেল, সেই শেলের ইলেকট্রনগুলো বাইরে থাকছে। তার মানে অ্যাকর্ডিং টু লুইস অ্যাপ্রোচ একটা কার্নেল আছে যেটার ভেতরে আমরা নিউক্লিয়াস আর ইনার ইলেকট্রনসগুলোকে ইনক্লুড করছি, আর তার বাইরে একটা আউটার শেল আছে যাতে শুধুমাত্র আউটার মোস্ট ইলেকট্রনসগুলো আছে, যাকে আমরা ভ্যালেন্স ইলেকট্রনস বলে থাকি। ওকে, লুইসের অ্যাপ্রোচে আরও একটা খুব ইন্টারেস্টিং জিনিস ছিল, সেটা ছিল অক্টেট। লুইস বলেছিলেন যে এই যে আউটার মোস্ট যে শেলটা, এই শেলটাতে অক্টেট মানে 8টা ইলেকট্রন যখন থাকে সেটা একটা খুব স্টেবল ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্ট বা সেটা একটা খুব স্টেবল কনফিগারেশন।
ঠিক আছে। তার আর এই জিনিসটাকেই বলা হয়ে থাকে অক্টেট রুল। এক্ষুনি আমরা অক্টেট রুলের সম্পর্কে খুব ডিটেলে চলে যাব যখন আমরা আলাদা আলাদা মলিকিউলের লুইস স্ট্রাকচার বানাবো। তো লুইসের অ্যাপ্রোচ এটাই ছিল যে কোনো একটা মলিকিউলের যদি আমরা স্ট্রাকচার বানাই বা যে কোনো অ্যাটমস যখন বন্ড তৈরি করে তখন প্রত্যেকটা অ্যাটমের মাথায় এটাই থাকে যে তারা স্টেবল হতে চায়। আর তারা কিভাবে স্টেবল হবে? অক্টেট কমপ্লিট করে। তার মানে তাদের আউটার মোস্ট শেলে সবাই চায় যে আমার আউটার মোস্ট শেলে 8টা ইলেকট্রন হোক, 8টা ইলেকট্রন হলে আমার অক্টেট কমপ্লিট হবে আর তাহলে আমি স্টেবল হয়ে যাব। আর এই চিন্তাধারা নিয়ে অ্যাটমগুলো চলে বলেই তাদের বন্ডিং হয়ে থাকে। মানে একটা অ্যাটম আর একটা অ্যাটমের সঙ্গে বন্ড করছে কেন? কারণ তারা দুজনেই চায় যে তাদের অক্টেট কমপ্লিট হোক, তারা বেশি স্টেবল হোক। তো এইটা ছিল খানিকটা কসেল লুইসের অ্যাপ্রোচ। তার মানে লুইসের এই অ্যাপ্রোচে এটা জানা গেল যে আউটার মোস্ট শেলে যে ইলেকট্রনগুলো থাকে, যাদের আমরা বলি ভ্যালেন্স ইলেকট্রন, তারাই পার্টিসিপেট করে ইন কেমিক্যাল বন্ডিং। যারা ইনার শেলের ইলেকট্রন, ভেতরে যে ইলেকট্রনগুলো থাকে, তারা ওয়েল প্রোটেক্টেড থাকে আর তারা কোনোভাবেই বন্ডিংয়ে পার্টিসিপেট করে না। মানে এটাকে তোমরা এইভাবে বুঝতে পারো যে যেমন কোনো একটা কান্ট্রি, ধরো আমাদের কান্ট্রি ইন্ডিয়া, আমাদের কান্ট্রিকে বাইরে থেকে প্রোটেক্ট কে করে? কান্ট্রির বর্ডারে কারা দাঁড়িয়ে থাকে? আমরা তো ভেতরে ওয়েল প্রোটেক্টেড, রাইট? বর্ডারে কারা দাঁড়িয়ে আছে? আমাদের আর্মি, এক্স্যাক্টলি, রাইট? তার মানে কিছু এরকম ইলেকট্রন আছে যারা বাইরের শেলে আছে, তারা পার্টিসিপেট করছে বন্ড ফরমেশনে, কিন্তু ইনার শেলে যে ইলেকট্রনরা আছে তারা ওয়েল প্রোটেক্টেড ভেতরে বসে আছে, তারা কোনো রকমভাবে পার্টিসিপেট করছে না। ঠিক, এতটা ক্লিয়ার? এইবারে এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে লুইস স্ট্রাকচার, লুইস ডট স্ট্রাকচার, কিংবা এটাকে লুইস সিম্বলও বলা হয়ে থাকে। যেহেতু ভ্যালেন্স ইলেকট্রনরা একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করছে এখানে, সেহেতু লুইস একটা নোটেশন তৈরি করলেন, একটা পদ্ধতি তৈরি করলেন যাতে আমরা ভ্যালেন্স ইলেকট্রনদের খুব ইজিলি ডিনোট করতে পারি। ঠিক আছে, সেটাকে বলা হয়ে থাকে লুইস ডট স্ট্রাকচার। ডট স্ট্রাকচার কেন? কারণ আমরা ভ্যালেন্স ইলেকট্রনকে, একটা ভ্যালেন্স ইলেকট্রনকে আমরা ডট দিয়ে ডিনোট করে থাকি। ঠিক আছে, তাহলে এরপরে আমরা শিখবো যে কিভাবে আমরা লুইস সিম্বল কিংবা লুইস ডট স্ট্রাকচার বানিয়ে থাকি। তাহলে চলো বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক লুইস সিম্বলস আমরা কিভাবে লিখে থাকি। এখানে আমি বেশ কিছু এলিমেন্টস লিখে রেখেছি যেগুলো আমাদের শুরুর দিকে ছোট ছোট এলিমেন্টস। এখানে শুধু আমাদের এজেন্ডা হচ্ছে যে কিভাবে আমরা লুইস সিম্বল লিখে থাকি। যেমন ধরো র্যান্ডমলি আমি যদি কোনো একটা এলিমেন্টলি, লেটস সে লিথিয়াম, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, লিথিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 3। সব থেকে প্রথমের ইলেকট্রনিক কনফিগারেশন লেখো যেটা হবে 1s2 2s1। এই ইলেকট্রনিক কনফিগারেশনটা দেখে সব থেকে প্রথমে তোমাকে এটা বার করতে হবে যে কতগুলো ভ্যালেন্স ইলেকট্রন আছে। ভ্যালেন্স ইলেকট্রন মানে আউটার মোস্ট শেলে কতগুলো ইলেকট্রন আছে। এর একটা ইনার শেল হলো 1s 1n, এনের যে ভ্যালুটা হয় সেটাই তোমার শেলকে রিপ্রেজেন্ট করে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তার মানে আউটার মোস্ট শেল হলো 8n = 2। এর ভেতরে কতগুলো ইলেকট্রন আছে? 2s1, তার মানে একটা ইলেকট্রন আছে। তাহলে তুমি লিথিয়ামকে কিভাবে রিপ্রেজেন্ট করবে? লিথিয়াম লিখবে একটা ডট। এই একটা ডট রিপ্রেজেন্ট করছে এর লুইস সিম্বল। ঠিক সেরকমভাবে যদি বেরিলিয়ামের কথা বলি তাহলে 1s2 2s2, রাইট? তার মানে এর ভ্যালেন্স শেলে কতগুলো ইলেকট্রন আছে? 2টো। তাহলে বেরিলিয়ামকে তুমি কিভাবে রিপ্রেজেন্ট করবে? 1 2, এইভাবে তুমি বেরিলিয়ামের লুইস সিম্বল রিপ্রেজেন্ট করবে। তারপরে যদি দেখা যায় তারপরে কে রয়েছে? তারপরে রয়েছে বোরন, যার অ্যাটমিক নাম্বার হচ্ছে 5। সুতরাং যদি তুমি এটার কনফিগারেশন লেখো 1s2 2s2 2p1, এটা হয়ে যাবে তোমার ইলেকট্রনিক কনফিগারেশন। আমি যদি জিজ্ঞেস করি কতগুলো ভ্যালেন্স ইলেকট্রন আছে, হয়তো ভুল হয়ে যেতে পারে, হট করে বলে দিতে পারো 1, কারণ 2p-তে 1 ইলেকট্রন আছে, কিন্তু সেটা ভুল হয়ে যাবে। আউটার মোস্ট শেল মানে এইটাও 2s, এইটাও 2p, তার মানে টোটাল আউটার মোস্ট শেলে কতগুলো ইলেকট্রন আছে? 3 ইলেকট্রনস, এক্স্যাক্টলি। তাহলে এর লুইস সিম্বল এইরকম হয়ে যাবে, 3টে ডট বোরনের সিম্বলের চারিদিকে। ঠিক, ওকে। তারপরে আরও আগে চলে যাই, লেটাসে কার্বন। কার্বনের অ্যাটমিক নাম্বার হলো 6, ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s2 2p2। কতগুলো ভ্যালেন্স ইলেকট্রন? করেসপন্ডিং টু n = 2, দুটো ইলেকট্রন এখানে, দুটো ইলেকট্রন এখানে, মানে টোটাল 4টে। তার মানে কার্বনের চারিপাশে একটা 4টে ডট দিয়ে দাও, তাহলে এটা হয়ে যাবে কার্বনের লুইস সিম্বল। ঠিক সেরকমভাবে যদি আমি অক্সিজেনের লুইস সিম্বল লিখতে চাই, অক্সিজেনের অ্যাটমিক নাম্বার ইজ 8, তাহলে এর কনফিগারেশন 1s2 2s2 2p4।
ঠিক আছে, তাহলে আউটার মোস্ট শেল ইজ করেসপন্ডিং টু n ইজ ইকুয়াল টু 2, টোটাল কতগুলো ইলেকট্রন আছে 2 + 4 দ্যাট ইজ 6 ইলেকট্রনস কিভাবে দেখাবে, এখানে দুটো ডট দিয়ে দিলাম, এখানে দুটো ডট দিয়ে দিলাম, এখানে দুটো ডট দিয়ে দিলাম, এটা হয়ে যাবে লুইস সিম্বল ফর অক্সিজেন। সিমিলারলি আমরা যদি নিয়নের কাছে চলে যাই, নিয়নের অ্যাটমিক নাম্বার হচ্ছে 10, সুতরাং এর কনফিগারেশন 1s2 2s2 2p6, ঠিক, ফুললি ফিল্ড কনফিগারেশন, রাইট? তাই জন্য নিয়ন কি নোবেল গ্যাস, একেবারে স্টেবল। টোটাল 8টা, তার মানে দুটো ডট এদিকে, দুটো ডট ওপরে, দুটো ডট এদিকে, দুটো ডট নিচে, এটা হয়ে যাবে লুইস সিম্বল ফর নিয়ন। কিছু কিছু ছেড়ে দিয়েছি, যেমন নাইট্রোজেন ছেড়ে দিয়েছি, ফ্লোরিন ছেড়ে দিয়েছি, হিলিয়াম ছেড়ে দিয়েছি, হাইড্রোজেন ছেড়ে দিয়েছি, যেগুলো আমি আশা করছি যে তোমরা নিজেরাই করে ফেলো। তাহলে দেখলে তো কিভাবে আমরা এক একটা এলিমেন্টের লুইস সিম্বল বানিয়ে থাকি। এইবারে ডিসকাস করে নেবো আমরা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, সেটা হলো অক্টেট রুল। কসেল আর লুইস মিলে একটা পুরো থিওরি দিয়েছিলেন অন কেমিক্যাল বন্ডিং, যাকে বলা হয় ইলেকট্রনিক থিওরি অফ কেমিক্যাল বন্ডিং। অ্যাকর্ডিং টু দিস থিওরি, যে কোনো দুটো অ্যাটম যখন একটা বন্ড তৈরি করে একসাথে, তখন তারা কি চায়, তারা দুজনেই চায় যে তাদের অক্টেট কমপ্লিট হোক, মানে তারা দুজনেই চায় যে তাদের আউটারমোস্ট শেলে 8টা ইলেকট্রন থাকুক। এটা তারা কিভাবে করে? তাদের কাছে একটা অপশন হচ্ছে ট্রান্সফার অফ ইলেকট্রন, মানে হয়তো আমার কাছে 8টার বেশি ইলেকট্রন আছে, ঠিক আছে আমি অন্য কাউকে দিয়ে দিলাম, কিংবা আমার কাছে 8টার কম ইলেকট্রন আছে, তাহলে আমি অন্য কারুর থেকে নিয়ে নিলাম। তার মানে কি হচ্ছে, দেওয়া বা নেওয়া, মানে এখানে ট্রান্সফার অফ ইলেকট্রন হচ্ছে। দুটো আর এক রকম সেকেন্ড অপশন এটা হতে পারে যে ভাই আমার কাছেও একটু কম আছে, তোমার কাছেও একটু কম আছে, চলো ঠিক আছে আমরা একটু শেয়ারিং করে নিই, রাইট? তাহলে সেকেন্ড অপশন হচ্ছে শেয়ারিং অফ ইলেকট্রন। ইয়া তো ট্রান্সফার অফ ইলেকট্রনস বা শেয়ারিং অফ ইলেকট্রনস দিয়ে প্রত্যেকটা অ্যাটমই চায় যে তারা তাদের অক্টেট কমপ্লিট করুক আর তারা স্টেবল হোক, আর এইভাবেই বন্ডিং তৈরি হয় অ্যাটমসদের মাঝখানে, আর এই রুলটাকে বলা হয়ে থাকে অক্টেট রুল। সব থেকে প্রথমে দেখে নেবো কি ধরনের বন্ড তৈরি হয় বাই ট্রান্সফার অফ ইলেকট্রন। দেখো, ট্রান্সফার অফ ইলেকট্রনের সিচুয়েশনটা তখন হয় যখন একদিকে একজন রিচ আছে আর একদিকে একজন পুয়ার আছে, মানে একদিকে খুব বড় লোক আর একদিকে খুব গরিব মানুষ, ঠিক আছে? এই ক্ষেত্রে কি হবে, একজনের কাছে সব কিছু আছে আর একজনের কাছে কিছুই নেই, রাইট? তার মানে এখানে খুব অবভিয়াস যে কি হবে, ট্রান্সফার হবে, যার কাছে বেশি আছে তার থেকে যার কাছে কম আছে তার কাছে, রাইট? একটা খুব সাধারণ লজিক, মানে ধরে নাও যে দুটো মানুষ দাঁড়িয়ে আছে, ঠিক আছে? একজনের কাছে প্রচুর খাবার আছে আর একজনের কাছে কিচ্ছু নেই। এবারে দুজনেরই খিদে পেয়েছে, তাহলে কি হবে এখানে, একজনের কাছে প্রচুর খাবার আছে, সুতরাং সে তো আর খাবার নেবে না, কারণ তার কাছে অলরেডি প্রচুর খাবার আছে। তাহলে সে কি করবে, কিছুটা খাবার অন্যজনকে দিয়ে দেবে, রাইট? তার মানে এখানে ট্রান্সফার হচ্ছে, এখানে ট্রান্সফার অফ ফুড হচ্ছে, রাইট? তার মানে যখনই এই ধরনের ট্রান্সফার অফ ইলেকট্রন হয় তখন আমাদের দুজনকে দরকার, একজন যে দেবে আর একজন যে নেবে, তবেই তো সেই ট্রান্সফারটা হবে। এক্স্যাক্টলি এই একই জিনিস হয় অ্যাটমসদের ক্ষেত্রে। যখন আমাদের কাছে দুটো এরকম অ্যাটমস থাকে যার মধ্যে একজন ইলেকট্রন দিতে চায় অক্টেট পুরো করতে, আর একজন ইলেকট্রন নিতে চায় অক্টেট পুরো করতে, এই ধরনের সিচুয়েশনে ট্রান্সফার অফ ইলেকট্রন হয় আর সেইভাবেই বন্ড তৈরি হয়। যেমন NaCl, যদি আমরা সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন দেখি তাহলে আমরা কি দেখতে পাই, যে এর আউটারমোস্ট শেলে আছে একটা ইলেকট্রন, রাইট? আর যদি আমরা ক্লোরিনের ইলেকট্রনিক কনফিগারেশন দেখি তাহলে আমরা কি দেখতে পাই, এর আউটারমোস্ট শেলে আছে 7টা ইলেকট্রন, ঠিক আছে? কিন্তু দুজনেই চায় যে তাদের আউটারমোস্ট শেলে কতগুলো ইলেকট্রন থাকুক, 8টা ইলেকট্রন। অক্টেট রুল মনে আছে? ওকে, এবারে অক্টেট পুরো করতে সোডিয়ামকে কি করতে হবে, এই একটা যে এক্সট্রা ইলেকট্রন আছে এটাকে দিয়ে দিতে হবে কাউকে। আর ক্লোরিনকে কি করতে হবে, এর কাছে 7টা ইলেকট্রন আছে, যদি কেউ একটা ইলেকট্রন দিয়ে দেয় তাহলে খুশি খুশি মনে ক্লোরিন সেই একটা ইলেকট্রন নিয়ে নেবে আর নিজের অক্টেট কমপ্লিট করে নেবে। তার মানে যদি সোডিয়াম আর ক্লোরিন একসাথে চলে আসে, কাছাকাছি চলে আসে, সোডিয়াম একটা ইলেকট্রন দেবে, ক্লোরিন সেই ইলেকট্রনটা নেবে, আর এইভাবে ট্রান্সফার অফ ইলেকট্রন হয়ে এদের দুজনের মাঝখানে একটা বন্ড তৈরি হবে। এই ধরনের বন্ড যেটা ট্রান্সফার অফ ইলেকট্রনের জন্য তৈরি হয় তাকে আমরা বলে থাকি ইলেকট্রোভ্যালেন্ট বন্ড, ঠিক আছে? আর এইভাবেই Na আর Cl মিলে তৈরি হয়ে যায় NaCl। এইবারে চলো দেখে নেওয়া যাক যে কী রকমভাবে অ্যাটমসদের মাঝখানে শেয়ারিং অফ ইলেকট্রন দিয়েও বন্ড তৈরি হয়, ঠিক আছে? এখানেও একটা গল্প শুনে নেবো। ধরো দুজন মানুষ আছে, ঠিক আছে? দুজনের কাছেই খাবার আছে কিন্তু অল্প অল্প খাবার আছে, ঠিক আছে? ধরো এই মানুষটার কাছে রয়েছে শুধু ভাত, এই মানুষটার কাছে রয়েছে শুধু ডাল, ঠিক আছে? এবারে দুজনেরই খিদে পেয়েছে। এবারে
যদি সবাই নিজের নিজের খাবারটা খায়, এর কাছে শুধু ভাত আছে, এবারে ডাল ছাড়া শুধু ভাতটা খাওয়া তো একটু অসুবিধে, এর কাছে শুধু ডাল আছে, ভাতই নেই, রাইট? তখন এরা কি ডিসাইড করলো যে ঠিক আছে চলো আমরা শেয়ারিং করে নিই, আমার কাছে যা আছে তোমাকে একটু দেবো, তোমার কাছে যা আছে আমাকে একটু দাও। এইভাবে এর কাছে যতটা ভাত ছিল এ দিল, এর কাছে যা ডাল ছিল এ দিল, দুটোকে মিলিয়ে দুজনে হাফ হাফ করে ডিস্ট্রিবিউট করে আরামসে খেয়ে নিল। বুঝতে পারলে এখানে কি হলো? এখানে কিন্তু ট্রান্সফার হলো না, এমন নয় যে একজন নিজের পুরো ডালটা আর একজনকে দিয়ে দিল বা একজন নিজের পুরো ভাতটা আর একজনকে দিয়ে দিল, তা হলো না, কিন্তু দুজনেই জিনিসটাকে শেয়ার করে নিল। এক্স্যাক্টলি এটাই হয় অ্যাটমসদের ক্ষেত্রেও। ধরো তোমার কাছে দুটো এরকম অ্যাটম আছে যাদের দুজনেরই ইলেকট্রনের প্রয়োজন, তারা কি করলো, না দিয়ে বা না নিয়ে তারা যা ইলেকট্রন তাদের কাছে ছিল সেটাকে শেয়ার করে নিল। ঠিক আছে, এক্সাম্পল যেমন ধরো দুটো ক্লোরিনের অ্যাটম আছে, ঠিক? ক্লোরিনের যদি ইলেকট্রনিক কনফিগারেশন দেখো, আউটার মোস্ট শেলে 7টা ইলেকট্রন, এবারে দুটো ক্লোরিনের অ্যাটম আছে, এর কাছেও 7টা ওর কাছেও 7টা, কিন্তু দুজনেই কি চায়, দুজনেই চায় অক্টেট পুরো করতে। কিভাবে পুরো হবে? আরও একটা করে ইলেকট্রন লাগবে। কি করা যায়, কি করা যায়? দেবে তো না, কারণ একজন যদি দিয়ে দেয় তাহলে কি হবে, যে দেবে তার তো 6টা ইলেকট্রন হয়ে যাবে, তার তো অক্টেট পুরো হবে না। তখন এই ক্লোরিন অ্যাটম দুটো ভাবলো যে একটা কাজ করা যাক, আমরা আমাদের একটা, তুমি একটা ইলেকট্রন দাও, আমি একটা ইলেকট্রন দিই, আর এই দুটো ইলেকট্রন আমরা শেয়ার করে নেবো। মানে তুমি একটা ইলেকট্রন দিলে, আমি একটা দিলাম, এবারে এই দুটো ইলেকট্রন আমারও, এই দুটো ইলেকট্রন তোমারও। বুঝতে পারলে কনসেপ্টটা? তাহলে দেখো এখানে কি হচ্ছে, ক্লোরিনের একটা ইলেকট্রন এই ক্লোরিন দিল, একটা ইলেকট্রন এই ক্লোরিন দিল, এই যে দুটো ইলেকট্রন, এই দুটো ইলেকট্রন এবারে দুজনেরই শেয়ার করছে। তাহলে এবারে যদি আমি এই প্রথমের ক্লোরিনটা দেখি, এর কাছে কতগুলো ইলেকট্রন হয়ে গেল? 8টা। আমি যদি দ্বিতীয় ক্লোরিনটাকে দেখি, এর কাছে কতগুলো ইলেকট্রন? এর কাছেও 8টা। এখানেও দুজনে অক্টেট কমপ্লিট করলো, দুজনে একটা বন্ড তৈরি করলো। কিন্তু কিভাবে বন্ড তৈরি করলো? বাই শেয়ারিং অফ ইলেকট্রন। এই ধরনের বন্ডকে আমরা বলে থাকি কোভ্যালেন্ট বন্ড। এবারে কোভ্যালেন্ট বন্ডের ভেতরেও অনেকগুলো টাইপ হয়। যেমন যদি আমার দুটো অ্যাটমই একটা ইলেকট্রন শেয়ার করে, মানে যদি দুটো অ্যাটমের মাঝখানে একটা পেয়ার অফ ইলেকট্রন শেয়ার হচ্ছে, তাহলে তৈরি হয় সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড, বা যেটাকে আমরা সিঙ্গেল বন্ড বলে থাকি। ঠিক আছে, এটাকে সাধারণত দেখবে একটা ছোট্ট ড্যাশ দিয়ে ডিনোট করা হয়। ঠিক আছে, যেমন ধরো CH4 দেখো কার্বন আর হাইড্রোজেনের মাঝখানে যতগুলো বন্ড আছে সেগুলো সব সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড। ঠিক আছে, অন্যদিকে যদি দুটো অ্যাটমের মাঝখানে দুটো পেয়ার অফ ইলেকট্রন শেয়ার হয়, তাহলে তৈরি হয় ডাবল কোভ্যালেন্ট বন্ড। যেমন ধরো CO2, কার্বন ডাই অক্সাইডের স্ট্রাকচারটা যদি দেখো, কার্বন আর অক্সিজেনের মাঝখানে ডাবল বন্ড তৈরি হয়েছে। ডাবল বন্ড তৈরি হওয়ার মানে কি? এবারে এই ক্ষেত্রে তুমি দেখো অক্সিজেনের যদি অক্টেট কমপ্লিট হচ্ছে কি না হচ্ছে সেটা তুমি দেখতে চাও, তাহলে তুমি দেখো কি সিচুয়েশনটা। অক্সিজেনের আউটার মোস্ট শেলে ছিল 6টা ইলেকট্রন, রাইট? তার মানে অক্টেট পুরো করতে এর দুটো আরও ইলেকট্রনের দরকার ছিল। ঠিক আছে, এই দুটো আরও ইলেকট্রন কে দিল? পাশের কার্বনটা, রাইট? তার মানে ওই কার্বন থেকে দুটো ইলেকট্রন নেয়নি, শেয়ারিং হিসেবে নিয়েছে। ঠিক আছে, কিন্তু তেমনি নিজের দুটো ইলেকট্রনও কিন্তু কার্বনের সাথে শেয়ারও করেছে, রাইট? তার মানে এই ক্ষেত্রে কি হচ্ছে, কার্বন আর অক্সিজেনের মাঝখানে দুজনেই দুটো ইলেকট্রন দিয়েছে, তার মানে দুটো পেয়ার অফ ইলেকট্রন শেয়ার হচ্ছে, সেই কারণে এখানে তৈরি হয়েছে একটা ডাবল বন্ড। অন্যদিকে অনেক ক্ষেত্রে এরকমও হয় যে দুটো অ্যাটমের মাঝখানে 3টে পেয়ার অফ ইলেকট্রন শেয়ার হয়, আর সেই ক্ষেত্রে তৈরি হয়ে যায় ট্রিপল কোভ্যালেন্ট বন্ড। যেমন আমরা যদি নাইট্রোজেন মলিকিউল দেখি, তাহলে সেখানে আমরা দেখতে পাই যে নাইট্রোজেনের সাধারণত কতগুলো ভ্যালেন্স ইলেকট্রন থাকে? 5টা। অক্টেট পুরো করতে লাগে আরও 3টে কে দেবে? দুজনেই 3টে ইলেকট্রন দিয়ে নিজেদের মধ্যে শেয়ারিং করে নিয়েছে, আর এইভাবে দুজনের অক্টেট কমপ্লিট হচ্ছে। আর কি বন্ড তৈরি হচ্ছে? ট্রিপল কোভ্যালেন্ট বন্ড। তাহলে লুইস অ্যাপ্রোচের থিওরি পার্টটা তো বেশ খানিকটা কভার করে ফেলেছি। এইবারে আমরা দেখব যে আমরা বিভিন্ন মলিকিউলের লুইস স্ট্রাকচার বানাই কিভাবে। ঠিক আছে, এটাকে একেবারে আমি কমপ্লিকেট করব না, একটা খুব সিম্পল 5 স্টেপ প্রসেস তোমাদেরকে শিখিয়ে দেবো, আর সেই 5টা স্টেপ ফলো করে তোমরা যে কোনো মলিকিউলের লুইস স্ট্রাকচার একেবারে আরামসে বানিয়ে দেবে। ঠিক আছে, তাহলে সবাই তৈরি? কিন্তু আমার একটা রিকোয়েস্ট আছে, যখন আমরা এই লুইস স্ট্রাকচারগুলো বানানো শিখবো বা প্র্যাকটিস করব, তোমরা সকলে আমার সাথে
সাথে পেন আর পেপার নিয়ে বসো আর তোমরাও আমার সাথে সাথে ওইটা ড্র করতে থাকো, তাহলে দেখবে তোমরা জিনিসগুলো আরও বেশি ভালোভাবে রিটেন করতে পারবে। ঠিক আছে, একটা ছোট্ট জিনিস বলে দিই, যখন আমরা এই লুইস স্ট্রাকচার করব একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা অ্যাটম কি করতে চাইছে, তাদের অক্টেট কমপ্লিট করতে চাইছে, কারণ তারা স্টেবল হতে চায়। এখানে একটা ছোট্ট এক্সেপশন হলো হাইড্রোজেনের ক্ষেত্রে হাইড্রোজেন অক্টেট এম করে না, হাইড্রোজেন এম করে ডুপ্লেট। এক্স্যাক্টলি, ঠিক আছে। চলো তাহলে এর সাথে সাথে এবারে আমরা শুরু করি বানানো লুইস ডট স্ট্রাকচার কিভাবে বানাতে হয় সেটা আমরা শিখে নেব কার্বন ডাই অক্সাইডের এক্সাম্পলটা দিয়ে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 5টা স্টেপ লেখা রয়েছে, আর এই 5টা স্টেপ দিয়েই আমরা বেশ কয়েকটা মলিকিউলে লুইস ডট স্ট্রাকচার প্র্যাকটিস করব। ঠিক আছে, একেবারে স্টেপ বাই স্টেপ ফলো করব। আমাদের প্রথম স্টেপ বলছে কাউন্ট টোটাল নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনস। ঠিক আছে, আমরা এখানে একেবারে স্টেপ বাই স্টেপ যাব। প্রথম স্টেপ কি বলছে, প্রথমে কতগুলো ভ্যালেন্স ইলেকট্রন আছে সেটা কাউন্ট করো। কার্বন ডাই অক্সাইড আমাদের মলিকিউলটা হচ্ছে CO2, কার্বনে কতগুলো ভ্যালেন্স ইলেকট্রন থাকে, 4টে। অক্সিজেনে কতগুলো ভ্যালেন্স ইলেকট্রন থাকে, 6টা এক্স্যাক্টলি, কিন্তু এখানে 2টো অক্সিজেনের অ্যাটম আছে, সুতরাং 2 × 6, তাহলে এটা হয়ে গেল 12 + 4 দ্যাট ইজ 16। ঠিক আছে, তাহলে আমার টোটাল 16 ভ্যালেন্স ইলেকট্রন। স্টেপ 1 ইজ ডান। স্টেপ 2, আইডেন্টিফাই দ্য সেন্ট্রাল অ্যাটম। প্রথমে এটা বার করো যে কার্বন আর 2টো অক্সিজেন এটাই আছে এখানে, এর মধ্যে থেকে সেন্ট্রাল অ্যাটম কোনটা হবে। একটা ছোট্ট জিনিস মনে রাখো যে অ্যাটমটা লিস্ট ইলেকট্রোনেগেটিভ হয় সেটাই জেনারেলি সেন্ট্রাল অ্যাটম হয়। এই ক্ষেত্রে কার্বন আর অক্সিজেনের মধ্যে কম ইলেকট্রোনেগেটিভ কে, কার্বন, সুতরাং এখানে সেন্ট্রাল অ্যাটম কে হয়ে যাবে, সেন্ট্রাল অ্যাটম এই ক্ষেত্রে হয়ে যাবে কার্বন। ঠিক আছে, স্টেপ নাম্বার 2 ডান। এবারে স্টেপ নাম্বার 3, ড্র দ্য স্কেলিটন, জয়েন দেম বাই সিঙ্গল বন্ডস। মানে প্রথমে একটা ঢাঁচা বানিয়ে নেবো, একটা স্কেলিটন বানিয়ে নেবো। কিভাবে বানাবো, আমরা শুনলাম যে কার্বন মাঝখানে থাকবে সেন্ট্রাল অ্যাটম, আর 2টো অক্সিজেন আছে, তার মানে তার দুধারে একটা একটা করে অক্সিজেন থাকবে, আর এগুলোকে আমরা জয়েন করব সিঙ্গল বন্ড দিয়ে। সিঙ্গল বন্ডের মানেই হচ্ছে একটা সিঙ্গল বন্ড মানে 2টো ইলেকট্রন, একটা সিঙ্গল বন্ড মানে 2টো ইলেকট্রন। ঠিক আছে, স্টেপ নাম্বার 3 ইজ অলসো ডান। স্টেপ নাম্বার 4, অ্যাসাইন রিমেনিং নাম্বার অফ ইলেকট্রনস অ্যাজ লোন পেয়ার্স। ঠিক আছে, রিমেনিং নাম্বার অফ ইলেকট্রনস বলতে আমরা কি বোঝাই সেটা দেখে নিই আগে। তার মানে আমাদের রিমেনিং ইলেকট্রনস কত, রিমেনিং ইলেকট্রনস প্রথমে বার করো। টোটাল ভ্যালেন্স ইলেকট্রনস কত ছিল, 16টা ছিল। 16টার মধ্যে থেকে কতগুলো ইলেকট্রনকে অলরেডি স্কেলিটনে ইনভলভ করে নিয়েছি, 1 2 3 4, 4টে ইলেকট্রনকে, তার মানে 4টে এখান থেকে বাদ দাও, তাহলে এটা হয়ে গেল 12, তার মানে বাঁচলো আরও 12 ইলেকট্রনস। ঠিক আছে, এইবারে এই 12টা ইলেকট্রনকে বলছে লোন পেয়ারের মতো অ্যাসাইন করতে। এখানে একটা নতুন টার্ম তোমরা পেলে, লোন পেয়ার। লোন মানে হচ্ছে একা, লোনলি বলে থাকি আমরা, রাইট। লোন পেয়ার, এখানে একটা ছোট্ট কনসেপ্ট বলে দিচ্ছি। 2টো ওয়ার্ড তোমরা শুনবে মাঝে মাঝেই, একটা হচ্ছে লোন পেয়ার আর একটা হচ্ছে বন্ড পেয়ার। বন্ড পেয়ার কথাটার মানে হচ্ছে যেসব ইলেকট্রন বন্ডে পার্টিসিপেট করে, মানে যেসব ইলেকট্রন বন্ড বানায়। যেমন এখানে এই যে বন্ডটা তৈরি হচ্ছে কার্বন আর অক্সিজেনের মাঝখানে, এই বন্ডের মধ্যে যে ইলেকট্রনগুলো রয়েছে তারা বন্ড পেয়ার। লোন পেয়ার মানে হচ্ছে যারা বন্ডিংয়ে পার্টিসিপেট করছে না, তাদেরকে আমরা বলে থাকি লোন পেয়ার। ঠিক আছে, তাহলে বন্ড পেয়ার আর লোন পেয়ার বোঝা গেল। আচ্ছা, এইবারে স্টেপ নাম্বার 4টা আর একবার পড়ি। অ্যাসাইন রিমেনিং নাম্বার অফ ইলেকট্রনস অ্যাজ লোন পেয়ার্স। রিমেনিং নাম্বার অফ ইলেকট্রনস কত, 12টা। এই 12টা ইলেকট্রনকে লোন পেয়ারের মতো করে অ্যাসাইন করে দিতে হবে। তার মানে কি করতে হবে, এক্স্যাক্টলি আমার স্কেলিটনটা তো এরকম বানানো রয়েছে, এই স্কেলিটনটাতে এই 12টা ইলেকট্রনকে লোন পেয়ারের মতো করে অ্যাসাইন করতে হবে। লোন পেয়ার কথাটার মানে হচ্ছে দুটোর পেয়ারে আমাদের অ্যাসাইন করতে হবে। 12টা ইলেকট্রন কিভাবে করব, ধরো এই অক্সিজেন থেকে শুরু করলাম, এখানে 2টো দিলাম, এখানে 2টো দিলাম, এখানে 2টো দিলাম, 6টা ইলেকট্রন দিয়ে দিলাম এখানে। আর অক্সিজেনের নিজের এই একটা ইলেকট্রন অলরেডি ছিল, আর একটা যেটা কার্বনের সাথে শেয়ার করছে, তার মানে অক্সিজেন এই অ্যারেঞ্জমেন্টের সাথে অক্সিজেনের অক্টেট কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওকে, সেটা এখন বাদ দাও। এখন আপাতত আমি 2টো 4টে 2টো 6টা, এই 6টা ইলেকট্রন এখানে দিয়ে দিলাম, কিন্তু আমার কাছে টোটাল কটা ইলেকট্রন আছে, 12টা। তার মানে বাকি 6টাকে আমি এই অক্সিজেনটাতে লাগিয়ে দিলাম 2টো করে। 2টো করেই লাগাচ্ছি, কারণ আমরা এগুলো লোন পেয়ারের মতো লাগাচ্ছি। ঠিক আছে, আমি এদিকেও লাগিয়ে দিলাম।
ঠিক, তাহলে আমার স্টেপ 4 ডান। এইবারে স্টেপ 5, কনভার্ট লোন পেয়ার্স ইনটু ডাবল অর ট্রিপল বন্ড টু কমপ্লিট অক্টেট অফ অল অ্যাটমস, মোস্ট ইম্পর্টেন্ট। এইবারে আমাদের এখানে চলে এলো স্টেপ নাম্বার 5। স্টেপ নাম্বার 5-এ আমাদের কি করতে হবে, আমাদের দেখতে হবে যে কটা অ্যাটমস আছে, এখানে একটা অক্সিজেন, কার্বন আর একটা অক্সিজেন, এই তিনজনেরই কিন্তু অক্টেট কমপ্লিট হওয়া চাই। ঠিক আছে, চলো সেটা চেক করা যাক। ধরো আমরা শুরু করলাম এই অক্সিজেনটা দিয়ে। যখন এই অক্সিজেনটার কথা বলছি 1 2 3 4 5 6 7 8, এর অক্টেট কমপ্লিট হচ্ছে, গ্রেট। এরপরে চলো কথা বলছি এই কার্বনটার। কার্বনের ক্ষেত্রে আমরা কি দেখছি, 1 2 3 4, চারটে ইলেকট্রন আছে, তার মানে 4টে ইলেকট্রন নেই। তাহলে কার্বনের 4টে ইলেকট্রন আরও লাগবে, কোথা থেকে আনবো আমরা 4টে ইলেকট্রন? ভাবো একটু ভেবে দেখো। 4টে ইলেকট্রন কার্বনের চাই, কিন্তু অক্সিজেনের কিন্তু পুরো হয়ে যাচ্ছে। তার মানে যদি অক্সিজেনকে বলি যে ইলেকট্রন ট্রান্সফার করো, তাহলে তো চলবে না, রাইট? কারণ তাহলে আবার অক্সিজেনের কমপ্লিট হবে না। তার মানে এখানে আমাদের করতে হবে শেয়ারিং। অক্সিজেনকে বলতে হবে যে ভাই 2টো ইলেকট্রন আমার সঙ্গেও শেয়ার করো, এদিকের অক্সিজেনটাকেও বলতে হবে যে ভাই 2টো ইলেকট্রন আমার সঙ্গেও শেয়ার করো, রাইট? এরকম একটা কিছু করতে হবে। ঠিক আছে, তো কার্বন বললো ঠিক আছে আমি তাই করব। ইনফ্যাক্ট এই 5th পয়েন্টটা পড়ো, কনভার্ট লোন পেয়ার্স ইনটু ডাবল অর ট্রিপল বন্ড। তার মানে এইবারে এই কার্বন দেখলো যে ভাই আমার কাছে তো নেই, আমাকে কিছু একটা করতে হবে। তখন কার্বন কি করলো, কার্বন এই পাশের অক্সিজেনটাকে রিকোয়েস্ট করলো যে ভাই তুমি তোমার এই যে একটা লোন পেয়ার আছে, মানে 2টো ইলেকট্রন, একটা লোন পেয়ার মানে 2টো ইলেকট্রন, এই লোন পেয়ারটা তুমি নিজের কাছে না রেখে তুমি এটাকে আমার সঙ্গে শেয়ার করে দাও। ঠিক, শেয়ার যখনই এ করে দেবে তখন স্ট্রাকচারটা কীরকম দাঁড়াবে, এখানে কার্বন, এখানে অক্সিজেনের প্রথমে কটা ছিল, 6টা ইলেকট্রন ছিল, এখান থেকে এই 2টো ইলেকট্রন চলে গিয়ে এইটা আর একটা বন্ড বানিয়ে ফেললো, মানে একটা ডাবল বন্ড হয়ে গেল এখানে, আর এই দিকের অক্সিজেনটা অ্যাজ ইট ইজ রয়েছে। ঠিক আছে, এইবারে দেখো তো তোমাদের অক্টেট সবারই কমপ্লিট হলো কিনা। দেখো এই অক্সিজেনটার 1 2 3 4 5 6 7 8, সুতরাং এই অক্সিজেনের অক্টেট কমপ্লিট। কার্বনের কথা যদি বলি 1 2 3 4 5 6, কার্বনের অক্টেট কি কমপ্লিট? এখনও কমপ্লিট হয়নি, কার্বনের আরও 2টো লাগবে। আরও 2টো কোথা থেকে পাবে, এবারে আরও 2টো এই অক্সিজেনটা দেবে। এই অক্সিজেন নিজের এই 2টো ইলেকট্রনকে বাদ দিয়ে এখানে একটা ডাবল বন্ড বানাবে, ঠিক যেমন এই অক্সিজেনটা করেছিল। ঠিক আছে, এইবারে দেখো কি হলো, এইবারে কার্বনের অক্টেট কমপ্লিট হলো 1 2 3 4 5 6 7 8। ইয়েস, কার্বনের অক্টেট এখানে কমপ্লিট হয়ে গেছে। আর এই অক্সিজেনটার 1 2 3 4 5 6 7 8, এই অক্সিজেনের অক্টেটও কমপ্লিট হয়ে গেছে। তার মানে এইটাই হয়ে যাবে আমাদের ফাইনাল লুইস স্ট্রাকচার। এই যে গোল গোলগুলো আমি বানিয়েছি, এটা তোমাদের শুধুমাত্র এটা দেখানোর জন্যে যে সবারই অক্টেট কমপ্লিট হয়েছে। এই 5টা স্টেপে আমরা লুইস স্ট্রাকচার বানাবো। এটা যেহেতু প্রথম এক্সাম্পল ছিল, আমি একটু ডিটেলে বোঝালামও, আর লোন পেয়ার, বন্ড পেয়ার, এইসব ছোটো ছোটো জিনিসগুলো বুঝতেও সময় লাগলো। একবার যেই তোমরা একটা দুটো এক্সাম্পল করবে, তখন শুধুমাত্র এই 5টা স্টেপ ফলো করে একেবারে অ্যাকিউরেটলি তোমরা লুইস স্ট্রাকচার বানিয়ে ফেলবে। চলো তাহলে দেখে নেওয়া যাক আমাদের নেক্সট এক্সাম্পল, যেটা হচ্ছে H2O, মানে ওয়াটার। H2O এর লুইস স্ট্রাকচারও আমরা বানাবো এক্স্যাক্টলি এই 5টা স্টেপ ফলো করে। চলো তাড়াতাড়ি করে এক একটা স্টেপ ওয়াইজ স্টেপ যাওয়া যাক। সবথেকে প্রথম স্টেপ হচ্ছে কাউন্ট টোটাল নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন। হাইড্রোজেনে কতগুলো ভ্যালেন্স ইলেকট্রন? একটা, কিন্তু এখানে 2টো হাইড্রোজেন অ্যাটম আছে, প্লাস অক্সিজেনে ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 6টা। তার মানে এটা হয়ে গেল টোটাল 8টা ভ্যালেন্স ইলেকট্রনস। চলে যাব এবারে স্টেপ নাম্বার 2 এর দিকে। আইডেন্টিফাই দ্য সেন্ট্রাল অ্যাটম। H2O দেখেই বোঝা যাচ্ছে যে এখানে আমাদের সেন্ট্রাল অ্যাটম হয়ে যাবে কে? অক্সিজেন। মানে মাঝখানে থাকবে অক্সিজেন আর তার দুপাশে থাকবে হাইড্রোজেন। তারপরে যাব স্টেপ নাম্বার 3-তে, যেখানে বলা হচ্ছে যে একটা স্কেলিটন বানিয়ে ফেলো ইউজিং সিঙ্গল বন্ডস। অক্সিজেনকে মাঝখানে রেখে ফেলো, দুদিকে রেখে ফেলো হাইড্রোজেনকে, এইভাবে সিঙ্গল বন্ড দিয়ে জয়েন করে ফেলো। তারপরে স্টেপ নাম্বার 4, অ্যাসাইন রিমেনিং নাম্বার অফ ইলেকট্রনস অ্যাজ লোন পেয়ার্স। স্টেপ নাম্বার 4-এ সব থেকে প্রথমে আমাদেরকে বার করে ফেলতে হবে রিমেনিং নাম্বার অফ ইলেকট্রনস। 8টা ইলেকট্রন ছিল টোটাল, এখানে 2টো সিঙ্গল বন্ড রয়েছে, তার মানে টোটাল 4টে ইলেকট্রন ইনভলভ আছে। সুতরাং 8 - 4 যদি করি তাহলে বাঁচলো আর 4টে ইলেকট্রন।
ঠিক আছে, এই 4টে ইলেকট্রনকে আমাদেরকে লোন পেয়ারের মতো এখানে অ্যাসাইন করে ফেলতে হবে। তো সেন্ট্রাল অ্যাটমটাতে প্রথমেই যাব না, প্রথমে কর্নার অ্যাটমগুলোতে ফোকাস করব। ঠিক আছে, ধরো এবারে এই ক্ষেত্রে আমার কাছে বেঁচে গেছে 4টে আরও ইলেকট্রন। এই 4টে ইলেকট্রনকে কোথায় যাব? প্রথমে সেন্ট্রাল অ্যাটমটায় যদি না ফোকাস করি, প্রথমে কর্নার অ্যাটমে ফোকাস করো। দেখো হাইড্রোজেনের কাছে কিন্তু অলরেডি 2টো ইলেকট্রন হয়ে গেছে, তার মানে হাইড্রোজেনের ডুপ্লেট কমপ্লিট। হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা অক্টেটের কথা বলি না, ডুপ্লেটের কথা বলি। তার মানে এই 2টো হাইড্রোজেনেরই কিন্তু ডুপ্লেট কমপ্লিট। ঠিক আছে, কার কমপ্লিট নয়? অক্সিজেনের অক্টেট কমপ্লিট নয়। তাই জন্য আমরা কি করলাম, এই যে 4টে ইলেকট্রন বেঁচেছে, এই 4টে ইলেকট্রন আমরা এই অক্সিজেনের ওপরে লাগিয়ে দিলাম এইভাবে। ঠিক আছে, এইবারে আমরা চলে যাব 5th স্টেপে, কনভার্ট লোন পেয়ার্স ইনটু ডাবল অর ট্রিপল বন্ড টু কমপ্লিট অক্টেট অফ অ্যাটমস। ঠিক আছে, তাহলে আমাদের 5th স্টেপে আমরা গিয়ে দেখব যে এই যে স্ট্রাকচারটা আমরা তৈরি করেছি, এই স্ট্রাকচারটাতে কি সবারই অক্টেট বা ডুপ্লেট কমপ্লিট হচ্ছে? দেখো হাইড্রোজেনের তো হচ্ছে, হাইড্রোজেনের কাছে এখানে দেখো 2টো ইলেকট্রন আছে, এই হাইড্রোজেনটার কাছেও 2টো ইলেকট্রন আছে। অক্সিজেনের যদি কথা বলি তাহলে 1 2 3 4 5 6 7 8, তার মানে অক্সিজেনেরও অক্টেট কমপ্লিট হচ্ছে। তার মানে এই যে স্ট্রাকচারটা আমরা বানিয়েছি এইটাই হচ্ছে H2O এর সঠিক লুইস স্ট্রাকচার। আমাদের নেক্সট এক্সাম্পল হলো কার্বনেট আয়ন মানে CO3 2-। দেখতে একটু কমপ্লিকেটেড লাগছে কারণ এখানে আমরা ওপরে একটা 2- দেখতে পাচ্ছি। চলো দেখা যাক এখানে কি চেঞ্জেস হবে। আসলে কোনোই চেঞ্জ হবে না। এনিওয়েজ চলো স্টেপ বাই স্টেপ দেখে নেবো। প্রথম স্টেপ, কাউন্ট টোটাল নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনস। কার্বনে কতগুলো ভ্যালেন্স ইলেকট্রন হয়? 4টে। অক্সিজেনে কতগুলো হয়? 6টা। কিন্তু এখানে অক্সিজেন কটা অ্যাটম আছে? 3টে অ্যাটম আছে, তাই ইন্টু 3। এইখানে একটা ছোট্ট চেঞ্জ হবে, এখানে যেহেতু 2- আছে তার মানে 2টো ইলেকট্রন এখানে এক্সট্রা আছে, তাই জন্য এই 2টো ইলেকট্রনকেও এখানে আমরা অ্যাড করে ফেলবো। তাহলে এটা কত হলো? এটা হয়ে গেল টোটাল 24। ঠিক আছে, ওকে। স্টেপ নাম্বার 2, আইডেন্টিফাই দ্য সেন্ট্রাল অ্যাটম। সেন্ট্রাল অ্যাটম এখানে কে হবে? কার্বন আর অক্সিজেনের মধ্যে সেন্ট্রাল অ্যাটম যে লেস ইলেকট্রোনেগেটিভ, সুতরাং এখানে কার্বন হয়ে যাবে সেন্ট্রাল অ্যাটম। স্টেপ নাম্বার 3, ড্র দ্য স্কেলিটন, জয়েন দেম বাই সিঙ্গল বন্ডস। তার মানে কার্বন মাঝখানে থাকবে আর কার্বনের 3 দিকে থাকবে 3টে অক্সিজেন, রাইট? তার মানে এইভাবে ধরে নাও এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন আর এখানে একটা অক্সিজেন। এইটা আমাদের রাফ স্কেলিটন তৈরি হয়ে যাবে। ঠিক আছে, নাম্বার 4, অ্যাসাইন রিমেনিং নাম্বার অফ ইলেকট্রনস অ্যাজ লোন পেয়ার্স। তাহলে সব থেকে প্রথমে 4th স্টেপে আমাদেরকে ক্যালকুলেট করে নিতে হবে রিমেনিং নাম্বার অফ ইলেকট্রনস। দেখো এখানে ছিল 24 থেকে সাবট্রাক্ট করব কতগুলো? 3টে বন্ড হচ্ছে, এক একটা বন্ডে 2টো করে ইলেকট্রন, তার মানে টোটাল 6টা ইলেকট্রন আমরা এখানে ইউজ করে ফেলেছি আমাদের স্কেলিটনে। তাহলে এটা হয়ে যাবে 18। রিমেনিং আমাদের কতগুলো ইলেকট্রন বাঁচলো? 18। এই 18টা ইলেকট্রনকে এবারে আমাদেরকে লোন পেয়ারের মতো অ্যাসাইন করে দিতে হবে। প্রথমে ফোকাস করব একটা অক্সিজেনে। ঠিক আছে, এই অক্সিজেনটার কাছে দেখো 2টো ইলেকট্রন তো আছে এই সিঙ্গেল বন্ডটার জন্য, তার মানে এছাড়া 1 2 3 4 5 6 আরও 6টা আমি দিয়ে দিলাম, তাহলে এর অক্টেট পুরো হয়ে গেল। এই অক্সিজেন 6টা নিল, এখানে না যদিও অক্টেটে ফোকাস করো না, এই অক্সিজেনকে 6টা দিলাম, এই অক্সিজেনকেও 6টা দিয়ে দিই, তাহলে বাঁচলো আরও 6টা, সেইটা নয় এই অক্সিজেনটাকে দিয়ে দিলাম। তো এইভাবে আমি টোটাল 18টা ইলেকট্রনকে অ্যাজ লোন পেয়ার্স দিয়ে ফেলেছি। ওকে, এইবারে চলে যাব স্টেপ নাম্বার 5-এ, যেখানে আমি লোন পেয়ার্সকে কনভার্ট করব ইন্টু ডাবল অর ট্রিপল বন্ড টু কমপ্লিট অক্টেট অফ অল অ্যাটমস। ঠিক আছে, চলো তাহলে আমাদের স্টেপ নাম্বার 5টা কীরকম দেখাবে? এইখানে কার্বন আছে আর 3 দিকে এই অক্সিজেনগুলো আছে। এবারে খুব খেয়াল করো, যদি আমরা অক্সিজেনগুলোকে দেখি এদের তো অক্টেট পুরো হচ্ছে মনে হচ্ছে, কিন্তু যখন আমরা এই সেন্ট্রাল অ্যাটমটাকে দেখব কার্বন, তখন কার্বনের কাছে 1 2 3 4 5 6টা ইলেকট্রন আছে, তার মানে কার্বনের 2টো ইলেকট্রন আরও লাগবে। কে দেবে 2টো ইলেকট্রন? এদের মধ্যেই কোনো একটা অক্সিজেনকে দিতে হবে। ধরো কার্বন রিকোয়েস্ট করলো এই অক্সিজেনকে যে ভাই তোমার এই যে 2টো ইলেকট্রন আছে না, এইটা আমার সাথে শেয়ার করে ফেলো, তাহলে তোমারও অক্টেট পুরো হবে আমারও অক্টেট পুরো হবে। অক্সিজেনও ভাবে যে ঠিকই আছে,
নট আ ব্যাড ডিল। তো অক্সিজেন রাজি হয়ে যায়। তাহলে আমার স্ট্রাকচারটা কীরকম দেখাবে? দেখো, কার্বনকে সব অক্সিজেনের কাছে চাইবার দরকার নেই, শুধুমাত্র একটা অক্সিজেনের কাছে। তাহলে আমার স্ট্রাকচারটা এইভাবে দাঁড়াবে, ওপরের অক্সিজেনটা যেমন ছিল তেমনই থাকবে, এপাশের অক্সিজেনটাও যেমন ছিল তেমনই থাকবে, শুধুমাত্র এই পাশের অক্সিজেনটা নিজের এই দুটো ইলেকট্রনকে দিয়ে দেবে, মানে দিয়ে দেবে না, শেয়ার করে নেবে। তাহলে এর কাছে আর 4টে ইলেকট্রন থেকে যাবে। তার মানে আমার লুইস স্ট্রাকচারটা এই ধরনের হবে। এইখানে আরও একটা ইন্টারেস্টিং জিনিস তোমরা নোটিস করবে, মানে এটা আমাদের লুইস স্ট্রাকচার তৈরি হয়ে গেল, কারণ কার্বনের অক্টেট পুরো হচ্ছে, 3টে অক্সিজেনেরই অক্টেটও পুরো হচ্ছে। তার মানে দিস ইজ আওয়ার ফুল অ্যান্ড ফাইনাল লুইস স্ট্রাকচার। কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস আমরা এটা দেখি যে এই কার্বনটাই 3টে অক্সিজেনের মধ্যে থেকে যে কোনো কারুর কাছ থেকেই এই ডাবল বন্ডটা চাইতে পারতো, মানে এই ইলেকট্রনটা শেয়ার করার জন্য বলতে পারতো, রাইট? সুতরাং এইটাও তোমার একটা পসিবল লুইস স্ট্রাকচার। ঠিক সেরকমভাবে আর একটা পসিবল লুইস স্ট্রাকচার এটাও হতে পারতো, যেখানে হয়তো এই ডাবল বন্ডটা এই অক্সিজেনটার সাথে হতো আর বাকি দুটো অক্সিজেনের সাথে সিঙ্গেল বন্ড হতো। আবার আর একটা পসিবল লুইস স্ট্রাকচার এটাও হতে পারতো, যেখানে এই ডাবল বন্ডটা হয়তো এই অক্সিজেনটার সাথে হতো। তার মানে এইখানে যে 3টে স্ট্রাকচার ড্র করা আছে, এই 3টেই কার্বনেট আয়নের পসিবল লুইস স্ট্রাকচার। চলো বন্ধুরা, তাহলে দেখে নেওয়া যাক আমাদের নেক্সট এক্সাম্পল, যেটা হচ্ছে NO2-। ঠিক আছে, কার্বনেট আয়ন করে নেওয়ার পরে আই গেস এটা সবাই নিজেরাও ট্রাই করতে পারো, কিন্তু চলো আমিও সাথে সাথে বানাতে থাকবো। সব থেকে প্রথমে আমাদের অ্যাজ ইউজুয়াল স্টেপ 1, যেটাতে আমরা টোটাল নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনস কাউন্ট করি। নাইট্রোজেনে 5টা ভ্যালেন্স ইলেকট্রন, অক্সিজেনে 6টা, কিন্তু দুটো অ্যাটম আছে অক্সিজেনের, তাই 6 × 2 + 1, কারণ ওপরে -1 চার্জ আছে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল 13, 14, 15, 16, 17, 18, টোটাল হয়ে গেল 18। ঠিক আছে, ওকে। এরপরে আমাদের স্টেপ নাম্বার 2তে আমরা কি আইডেন্টিফাই করি? আমাদের সেন্ট্রাল অ্যাটম আইডেন্টিফাই করতে হবে। এখানে দেখেই বোঝা যাচ্ছে যে সেন্ট্রাল অ্যাটম হয়ে যাবে এখানে নাইট্রোজেন। স্টেপ নাম্বার 3তে আমরা কি করে থাকি? আমাদের স্কেলিটনটা বানিয়ে থাকি। নাইট্রোজেনকে মাঝখানে রেখে দেওয়া যাক, আর দুধারে অক্সিজেন, NO2, এইভাবেই হবে। ঠিক আছে, ওকে। এরপরে আচ্ছা, একটা ছোট্ট জিনিস যেটা হয়তো আমি এর আগের স্লাইডটাতে মিস করেছিলাম, সেটা হচ্ছে এই চার্জটা মেনশন করতে আমরা একেবারে ভুলে গেছিলাম। এটা আমাদের ফাইনাল স্ট্রাকচার তৈরি হয়, সেই স্ট্রাকচারটাতে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে তোমাদেরকে ওপরে চার্জ যেটা সেটা মেনশন করতে হয়। যেমন কার্বনেট আয়নে ওপরে মেনশন করতে হবে 2-। এইবারে ভুলবো না যখন আমরা NO2- বানাবো। ঠিক আছে, ওকে। আচ্ছা, রাফ স্কেলিটন বানিয়ে ফেলেছি। এইবারে স্টেপ নাম্বার 4-এ চলে যাব, যেখানে আমরা অ্যাসাইন করব রিমেনিং নাম্বার অফ ইলেকট্রনস অ্যাজ লোন পেয়ার্স। স্টেপ নাম্বার 4-এ সব থেকে প্রথমে আমরা রিমেনিং নাম্বার অফ ইলেকট্রনস ক্যালকুলেট করব। 18 ছিল, এখানে অলরেডি 1, 2, 3, 4 কে ইনভলভ করে নিয়েছি, সুতরাং 18 - 4 হয়ে যাবে 14। এবারে এই 14 ইলেকট্রনকে আমাদেরকে অ্যাজ লোন পেয়ার অ্যাসাইন করতে হবে। ঠিক, ধরো এই অক্সিজেনটা, এই দুটো তো এখানে ইনভলভ হয়ে গেছে, 1, 2, 3, 4, 5, 6, 6টা ধরো এখানে ইনভলভ করিয়ে দিলাম, 6টাকে এই অক্সিজেনটার ওপরে ইনভলভ করিয়ে দিলাম, তার মানে টোটাল 12টা ইনভলভ হয়ে গেল। এখনও দুটো বাকি আছে, সেই দুটোকে ধরো এই নাইট্রোজেনের ওপরে ইনভলভ করিয়ে দিলাম। সুতরাং আমি সব রিমেনিং ইলেকট্রনগুলোকে অ্যাজ লোন পেয়ার ইনভলভ করিয়ে দিলাম। এইবারে চলে যাব আমরা স্টেপ নাম্বার 5-এ, যেখানে আমরা লোন পেয়ারগুলোকে ডাবল বা ট্রিপল বন্ডে কনভার্ট করব টু কমপ্লিট দ্য অক্টেট। ঠিক আছে, এবারে সেটা দেখা যাক। এই অক্সিজেনটা যদি আমরা দেখি, অক্সিজেনের 1, 2, 3, 4, 5, 6, 7, 8 অক্টেট কমপ্লিট হচ্ছে। নাইট্রোজেনের 1, 2, 3, 4, 5, 6 নাইট্রোজেনের কমপ্লিট হচ্ছে না। ঠিক আছে, সুতরাং নাইট্রোজেন যে কোনো একটা অক্সিজেনকে রিকোয়েস্ট করবে। ধরো নাইট্রোজেন এই অক্সিজেনকে রিকোয়েস্ট করলো যে ভাই তোমার এই দুটো ইলেকট্রন শেয়ার করো আমার সাথে। অক্সিজেনেরও তেমন কিছু আপত্তি নেই। সুতরাং স্টেপ নাম্বার 5-এ কি হলো, এই দিকের অক্সিজেনটা ধরো অ্যাজ ইট ইজ রয়েছে। ঠিক আছে, এই পাশের অক্সিজেনটা তার এই দুটো ইলেকট্রনকে এই বন্ডের ফর্মে নাইট্রোজেনের সাথে শেয়ার করছে।
আর এইভাবে দেখো এবারে সবারই অক্টেট কমপ্লিট। নাইট্রোজেনের 1 2 3 4 5 6 7 8, এই অক্সিজেনের 1 2 3 4 5 6 7 8, এই অক্সিজেনের 1 2 3 4 5 6 7 8, সবারই অক্টেট কমপ্লিট হচ্ছে। যেহেতু এটা একটা আয়ন সেহেতু এই পুরোটাকে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে রেখে ওপরে এর যে চার্জটা উইচ ইজ -1 সেটাকে মেনশন করে ফেলবো। এইভাবে আমার এই এটা আমার হয়ে যাবে লুইস স্ট্রাকচার। আরও একটা লুইস স্ট্রাকচারের অপশান আছে আমাদের কাছে। নাইট্রোজেন এই অক্সিজেনটাকে রিকোয়েস্ট না করে এই অক্সিজেনটাকেও তো করতে পারতো। সুতরাং যেটা আমাদের আর একটা অপশান হচ্ছে সেটা হচ্ছে এই অক্সিজেনটার কাছে এই 4টে ইলেকট্রন, এইখানে ডাবল বন্ড, এইখানে সিঙ্গেল বন্ড, আর এই অক্সিজেনটার সাথে 6টা ইলেকট্রন। তার মানে এই দুটোই আমাদের পসিবল লুইস স্ট্রাকচার ফর NO2-। তাহলে লুইস স্ট্রাকচারের একটা ভালো প্র্যাকটিস হলো তো? ঠিক আছে, আশা করছি এবারে তোমাদেরকে যে কোনো মলিকিউল দিয়ে দিলেই তোমরা তার লুইস স্ট্রাকচার একেবারে সঠিকভাবে বানিয়ে ফেলবে। ধরো আমি যদি একটা প্রশ্ন এখন দিয়ে দিই NF3 এর লুইস স্ট্রাকচার বানাতে যদি আমি তোমাদের বলি, পারবে না? নিশ্চয়ই পারবে, আই এম ভেরি শিওর। আর যদি এটা তোমরা সঠিকভাবে বানিয়ে ফেলতে পারো তাহলে কমেন্টে নিশ্চয়ই লিখে জানিও যে লুইস স্ট্রাকচার হলো ক্রিস্টাল ক্লিয়ার। চলো আপাতত আরও আগে যাওয়া যাক। আমাদের নেক্সট টপিক হলো ফর্মাল চার্জ। ফর্মাল চার্জ কথাটার মানে কি? আমরা এতক্ষণ বেশ কিছু লুইস স্ট্রাকচার বানিয়েছি, বেশ কিছু পলিঅ্যাটমিক্স আমরা দেখেছি। পলিঅ্যাটমিক মানে এমন মলিকিউল যার ভেতরে একের থেকে বেশি ধরনের অ্যাটমস প্রেজেন্ট আছে। যেমন ধরো কার্বনেট আয়ন, তাতে কার্বনও আছে, অক্সিজেন আছে। যেমন অ্যামোনিয়াম আয়ন, নাইট্রোজেনও আছে, হাইড্রোজেনও আছে। যেমন NO2-, নাইট্রোজেনও আছে, অক্সিজেনও আছে। এই প্রত্যেকটা পলিঅ্যাটমিক মলিকিউলের ভেতরে আমরা কি দেখতে পাচ্ছি যে আমরা ওভারঅল কম্পাউন্ডের ওপরে কতটা চার্জ আছে সেটা তো জানি। যেমন ধরো কার্বনেট আয়নে ওভারঅল চার্জ কত আছে? -2। কিন্তু কার্বনে কত চার্জ আছে বা অক্সিজেনে কত চার্জ আছে সেটা কিন্তু আমাদের এক্স্যাক্টলি জানা নেই। অ্যান্ড দিস ইজ ওয়্যার উই টক অ্যাবাউট ফর্মাল চার্জ। ফর্মাল চার্জ কথাটার মানে হচ্ছে যে কোনো একটা অ্যাটম যদি ফ্রি স্টেটে থাকে, মানে কারুর সাথে যখন কম্বাইন করছে না, যখন সে ফ্রি স্টেটে আছে, তখন তার মধ্যে কতগুলো ভ্যালেন্স ইলেকট্রনস আছে। আর যখন সেই অ্যাটমটাই একটা লুইস স্ট্রাকচারের ভেতরে আছে, মানে অন্য একটা কোনো অ্যাটমের সাথে কম্বাইন করে রয়েছে, সেই ক্ষেত্রে তার ভ্যালেন্স ইলেকট্রনস কতগুলো আছে, এই দুটো ডিফারেন্স দ্যাট ইজ কল্ড ফর্মাল চার্জ। ঠিক আছে, ফর্মাল চার্জের ব্যাপারে আমরা হঠাৎ করে কেন ডিসকাস করছি সেটাও আমরা জানবো একটু বাদে। কিন্তু তার আগে আমরা দুটো এক্সাম্পল নিয়ে প্রথমে বুঝে নেব যে কিভাবে একটা গিভেন কম্পাউন্ডের ভেতরে আমরা ফর্মাল চার্জ ক্যালকুলেট করে থাকি। ফর্মাল চার্জের ডেফিনেশনটা বুঝে নেব একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে। এক্সাম্পল নেব আমরা এখানে কার্বন ডাই অক্সাইডের। ঠিক আছে, কার্বন ডাই অক্সাইডের ভেতরেও কার্বন রয়েছে, আবার কার্বন অনেক সময় ফ্রি স্টেটেও থাকে। ঠিক আছে, ধরো যদি আমি কার্বনের কথা বলি ইন ফ্রি স্টেট, মানে এ যখন অক্সিজেনের সাথে কম্বাইন করেনি, সেই ক্ষেত্রে কার্বনের কতগুলো ভ্যালেন্স ইলেকট্রন থাকে? কার্বনের লুইস সিম্বল কিছুটা এরকম দেখায়। সেই ক্ষেত্রে কার্বনের নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন থাকে 4টে। ঠিক আছে, যখন কার্বন অক্সিজেনের সাথে কম্বাইন করে তখন এর স্ট্রাকচারটা কীরকম হয়? কিছুটা এরকম হয়, রাইট? এই ক্ষেত্রে কার্বনের কাছে কতগুলো ইলেকট্রন আছে? এবার তোমরা হয়তো বলবে যে কার্বনের কাছে 8টা ইলেকট্রন আছে, কিন্তু ওই 8টা ইলেকট্রন কার্বনের তৈরি, এর মধ্যে থেকে কিছু ইলেকট্রন তো অক্সিজেন কার্বনের সাথে শেয়ার করেছে। কার্বনের নিজস্ব ইলেকট্রন কতগুলো আছে? 1 2 3 4। কার্বনের নিজস্ব ইলেকট্রন এখানেও কতগুলো আছে? 4। ঠিক আছে, তার মানে যদি এই ক্ষেত্রে আমি কার্বনের ফর্মাল চার্জ ক্যালকুলেট করি, সেটা হয়ে যাবে নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনস ইন ফ্রি স্টেট দ্যাট ইজ 4 মাইনাস নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনস ইন দ্য লুইস স্ট্রাকচার দ্যাট ইজ অলসো 4 উইচ ইজ ইকুয়াল টু 0। তার মানে এই ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইডের ভেতরে কার্বনের ফর্মাল চার্জ হয়ে যাবে 0। ঠিক আছে, এটা আমি একেবারে ডেফিনেশনের ওয়ার্ড বাই ওয়ার্ড গেলাম জাস্ট টু হেল্প ইউ আন্ডারস্ট্যান্ড যে ফর্মাল চার্জ এই কথাটার মানে কি। তার মানে এরপরে আমরা দেখব যে ফর্মাল চার্জ এক্স্যাক্টলি আমরা ক্যালকুলেট কিভাবে করি। সেটার এখানে একটা সুন্দর ফর্মুলা লেখা আছে যেটা তোমাদের অ্যাপ্লাই করতে হবে। ফর্মুলাটা দেখে নেওয়া যাক। ফর্মাল চার্জ আমরা কিভাবে ক্যালকুলেট করি? টোটাল নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনস ইন ফ্রি অ্যাটম, যেটা খুবই সিম্পল, কারণ যে কোনো একটা অ্যাটম ফ্রি স্টেটে থাকলে তার কতগুলো ভ্যালেন্স ইলেকট্রন আমরা বলতেই পারি। সেটা থেকে আমরা সাবট্রাক্ট করব টোটাল নাম্বার অফ লোন পেয়ার ইলেকট্রনস, মানে যে লুইস স্ট্রাকচারটা আছে সেই লুইস স্ট্রাকচারটাতে ওই পার্টিকুলার অ্যাটমটার ওপরে কতগুলো লোন পেয়ার অ্যাটমস আছে। এই ক্ষেত্রে দেখো কতগুলো লোন পেয়ার অ্যাটমস আছে এখানে।
এখানে কতগুলো লোন পেয়ার কতগুলো আছে 0, এর ওপরে কোনো লোন পেয়ারই নেই, মাইনাস হাফ ইন্টু টোটাল নাম্বার অফ বন্ড পেয়ার ইলেকট্রনস। বন্ড পেয়ার ইলেকট্রনস কতগুলো আছে 1 2 3 4 5 6 7 8, বন্ড পেয়ার ইলেকট্রনস 8টা আছে। তার মানে বন্ড পেয়ার ইলেকট্রনস হয়ে যাবে কতগুলো 8টা। তার মানে যদি এই ফর্মুলাটাও লাগাই আমরা ফর্মাল চার্জ ক্যালকুলেট করার জন্য, তাহলে হয়ে যাবে 4, দ্যাট ইজ নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনস ইন ফ্রি অ্যাটম, মাইনাস লোন পেয়ার ইলেকট্রন যেটা 0, মাইনাস 1/2 ইন্টু বন্ড পেয়ার ইলেকট্রন যেটা 8। তাহলে এই ক্ষেত্রেও আমাদের ফর্মাল চার্জ হয়ে যাবে 0। এইটা তো আমি একেবারে অ্যাজ পার ডেফিনেশন গেলাম, আর এটা আমি অ্যাজ পার ফর্মুলা গেলাম। ফর্মুলাটা এই জন্য ইম্পর্টেন্ট কারণ কার্বন ডাইঅক্সাইডটা একটা খুব সহজ এক্সাম্পল ছিল। যখন একটু কমপ্লিকেটেড এক্সাম্পল থাকবে তখন হয়তো মানে এটা আইডেন্টিফাই করা যে এই পার্টিকুলার অ্যাটমটার নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনস কত সেটা একটু ডিফিকাল্ট হয়ে যেতে পারে। তাই জন্য এটাকে ব্রেক ডাউন করে দেওয়া হয়েছে ইন টার্মস অফ বন্ড পেয়ার অ্যান্ড লোন পেয়ার ইলেকট্রনস, কারণ ঠিকঠাকভাবে লুইস স্ট্রাকচারটা বানিয়ে ফেলতে পারলে লোন পেয়ার আর বন্ড পেয়ার আইডেন্টিফাই করা খুব সহজ। ঠিক আছে, আরও একটা এক্সাম্পল দেখে নেবো। তাহলে আমাদের পরের এক্সাম্পলটা হলো কার্বনেট আয়ন। ঠিক আছে, কার্বনেট আয়নের ভেতরে আমরা কার্বনের ফর্মাল চার্জ ক্যালকুলেট করব, তারপরে যে 3টে অক্সিজেন আছে এই 3টে অক্সিজেনেরই ফর্মাল চার্জ ক্যালকুলেট করব। আর এতগুলো ফর্মাল চার্জ ক্যালকুলেট করার পর ফর্মাল চার্জের কনসেপ্ট এমনিতেই ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, সব থেকে প্রথমে কথা বলবো আমরা কার্বনের। ঠিক আছে, ধরো প্রথমে দেখবো কার গল্প, কার্বনের গল্প। কার্বনের যদি ফ্রি স্টেটে কথা বলি, ধরো কার্বনের ফর্মাল চার্জ ক্যালকুলেট করছে, সোজা সোজা ফর্মুলা অ্যাপ্লাই করব। নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনস ইন ফ্রি অ্যাটম কার্বনের ক্ষেত্রে 4, মাইনাস টোটাল নাম্বার অফ লোন পেয়ার ইলেকট্রনস। আচ্ছা, লোন পেয়ার বন্ড পেয়ার বলার জন্য আমাকে লুইস স্ট্রাকচারটা প্রথমে বানিয়ে রেখে নিতে হবে। কিভাবে বানাই সেটা অলরেডি আগে দেখিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, এবারে ধরে নাও এই ধরনের আমি একটা লুইস স্ট্রাকচার নিলাম। ধরো এটা আমাদের লুইস স্ট্রাকচার। ঠিক আছে, এইবারে এই লুইস স্ট্রাকচারটা দেখে তোমরা বলো কার্বনের ওপরে লোন পেয়ার কতগুলো আছে 0। ঠিক আছে, মাইনাস হাফ ইন্টু টোটাল নাম্বার অফ বন্ড পেয়ার। এইবারে কার্বনের আশেপাশে বন্ড পেয়ার কতগুলো 1 2 3 4 5 6 7 8 ইন্টু 8। তার মানে কার্বনের ফর্মাল চার্জ হয়ে যাবে 0। ঠিক, কার্বনের ফর্মাল চার্জ বার করে ফেললাম খুব ইজিলি, গ্রেট। এইবারে ফোকাস করব আমরা অক্সিজেনের ওপর। এখানে 3টে অক্সিজেন আছে তাই নাম্বার করে ফেলি। ধরো এটা অক্সিজেন নাম্বার 1, এটা অক্সিজেন নাম্বার 2, আর এইটা হচ্ছে অক্সিজেন নাম্বার 3। তাহলে আমাদের ক্যালকুলেশনটা করতে একটু সুবিধে হবে। ঠিক আছে, সব থেকে প্রথমে ফোকাস করব অক্সিজেন নাম্বার 1। ঠিক আছে, এই অক্সিজেনটার ক্ষেত্রে যদি আমরা ফর্মাল চার্জ ক্যালকুলেট করতে চাই, কিভাবে ক্যালকুলেট করব, শুধু এই অক্সিজেনটা ফোকাস করো। সাধারণত অক্সিজেনের আশেপাশে কতগুলো ভ্যালেন্স ইলেকট্রন থাকে তাড়াতাড়ি বলে ফেলো, 6 এক্স্যাক্টলি। তাহলে 6 মাইনাস টোটাল নাম্বার অফ লোন পেয়ার ইলেকট্রনস। এর লোন পেয়ার কতগুলো আছে 1 2 3 4 5 6, 6টা আছে। সুতরাং -6 মাইনাস 1/2 ইন্টু টোটাল নাম্বার অফ বন্ড পেয়ার। এই অক্সিজেনের আশেপাশে বন্ড পেয়ার কতগুলো আছে 2টো, রাইট? সুতরাং ইন্টু 2। তাহলে এটা হয়ে যাবে 6 মাইনাস 7, দ্যাট ইজ ইকুয়াল টু -1। তার মানে এই অক্সিজেনটার ওপরে ফর্মাল চার্জ হচ্ছে কত -1। এইবারে চলে যাব আমরা 2 নম্বরের অক্সিজেনটার ওপরে। 2 নম্বরের অক্সিজেন হচ্ছে এইটা। এই অক্সিজেনটার যদি ফর্মাল চার্জ আমরা ক্যালকুলেট করি, কিভাবে করব? নর্মালি অক্সিজেনের কতগুলো ভ্যালেন্স ইলেকট্রন 6, মাইনাস এর উপরে লোন পেয়ার কতগুলো 1 2 3 4 5 6, 6 মাইনাস 1/2 ইন্টু বন্ড পেয়ার। এই অক্সিজেনের বন্ড পেয়ার কতগুলো 2টো, তার মানে এইটাও হয়ে যাবে -1। ঠিক আছে, এইবারে চলে যাব আমরা 3 নম্বরের অক্সিজেনের কাছে। 3 নম্বরের অক্সিজেন হচ্ছে এইটা। এই অক্সিজেনের ওপরের ফর্মাল চার্জ কিভাবে ক্যালকুলেট করব? সাধারণত অক্সিজেনের নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন ইজ 6 মাইনাস টোটাল নাম্বার অফ লোন পেয়ার। এখানে লোন পেয়ার 1 2 3 4 মাইনাস 1/2 ইন্টু বন্ড পেয়ার। বন্ড পেয়ার কত এখানে 1 2 3 4। তাহলে এইটা হয়ে যাবে 6 মাইনাস 4 মাইনাস 2, দ্যাট ইজ ইকুয়াল টু 0।
সুতরাং এই অক্সিজেনটার উপরে আমাদের কত হয়ে যাবে চার্জ, ফর্মাল চার্জ, ইট উইল বি 0। তার মানে এখানে আমরা বার করলাম যে এই কার্বনের উপরে ফর্মাল চার্জ 0, এই অক্সিজেনের উপরে ফর্মাল চার্জ 0, এই অক্সিজেনের উপরে আর এই অক্সিজেনের উপরে ফর্মাল চার্জ হচ্ছে -1। তাহলে এইবারে আমরা আই থিঙ্ক এই কোয়েশ্চেনটা আনসার করতে পারি যে হঠাৎ করে আমরা এই ফর্মাল চার্জের টপিকটা কেন নিয়ে এলাম, ফর্মাল চার্জের কি ইউজ। দেখো, সবথেকে প্রথমে তো ফর্মাল চার্জ আমাদের এটা বলে না যে ওই কম্পাউন্ডটার ভেতরে যে অ্যাটমগুলো আছে তাদের এক্স্যাক্ট চার্জ সেপারেশন কত, এক্স্যাক্টলি সেটা কিন্তু বলে না একেবারেই। ফর্মাল চার্জ আমাদের বেসিক্যালি এইভাবে হেল্প করে যে অনেক ক্ষেত্রে আমরা দেখে থাকি যে একের বেশি লুইস স্ট্রাকচার পসিবল। যেমন সবথেকে ইজি আর সিম্পল এক্সাম্পল হলো কার্বনেট আয়ন। কার্বনেট আয়নের আমরা লুইস স্ট্রাকচার বানিয়েছি কিছুক্ষণ আগে, আর আমরা দেখেছি এখানে 3টে লুইস স্ট্রাকচার পসিবল। এই ধরনের আরও অনেক সিচুয়েশন আসে যেখানে একের বেশি লুইস স্ট্রাকচার পসিবল। সেই ক্ষেত্রে যদি আমাদের বলে দিতে হয় যে এদের মধ্যে কোন স্ট্রাকচারটা সবথেকে বেশি স্টেবল, সেটা আমরা কি করে বলবো, যে স্ট্রাকচারটার ভেতরে এনার্জি সবথেকে কম সেটাই সবথেকে বেশি স্টেবল। কিভাবে জানবো কার এনার্জি সবথেকে কম, যে স্ট্রাকচারটার ভেতরে যে অ্যাটমগুলোর ফর্মাল চার্জ আছে সেটা সবথেকে কম, যেখানে ফর্মাল চার্জ অ্যাটমসদের ওপরে সবচেয়ে কম, তাদেরই এনার্জি সবচেয়ে কম আর তাদের স্টেবিলিটি বেশি। এইভাবে ফর্মাল চার্জ আমাদেরকে হেল্প করে টু আইডেন্টিফাই যেখানে অনেকগুলো পসিবল লিউইস স্ট্রাকচার আছে সেখানে কোন লিউইস স্ট্রাকচারটা বেশি স্টেবল। তাহলে বন্ধুরা, যদিও এই অক্টেট রুলটা খুব ইউজফুল বলে মনে তো হচ্ছিল, কিন্তু আনফর্চুনেটলি এটা ইউনিভার্সাল নয়। তার মানে এই রুলটা অ্যাকচুয়ালি ডাজন্ট অ্যাপ্লাই টু অল দ্য এলিমেন্টস অফ দ্য পিরিয়ডিক টেবল। ইনফ্যাক্ট যদি খুব ভালোভাবে দেখা হয় তাহলে আমরা দেখে থাকি যে সেকেন্ড পিরিয়ডের যে এলিমেন্টস তাদের জন্যেই এটা প্রপারলি অ্যাপ্লিকেবল। তাছাড়া প্রত্যেকটা জায়গাতে এটাকে যখন অ্যাপ্লাই করতে যাই তখন বহু লিমিটেশনস আমাদের সামনে এসে দাঁড়ায়। চলো তাহলে দেখা যাক যে এই অক্টেট রুলের কিংবা এই লুইস অ্যাপ্রোচের কি কি লিমিটেশনস রয়েছে। সবথেকে প্রথম লিমিটেশন যেটা দেখা গেল সেটা হচ্ছে যে অনেক কম্পাউন্ডসের ক্ষেত্রে এটা দেখা গেল যে সেন্ট্রাল অ্যাটমের অক্টেট পুরোই হচ্ছে না, দ্য ইনকমপ্লিট অক্টেট অফ দ্য সেন্ট্রাল অ্যাটম। যেমন LiCl, যেমন BeH2, যেমন BCl3, এই সব কম্পাউন্ডসের ভেতরে যেটা সেন্ট্রাল অ্যাটম তার অক্টেট পুরো হচ্ছিল না। ইনফ্যাক্ট এটা সাধারণত দেখা যাচ্ছিল সেরকম সেন্ট্রাল অ্যাটমদের ক্ষেত্রে যাদের ভ্যালেন্স ইলেকট্রনস ইজ লেস দ্যান 4। চলো এই প্রত্যেকটা স্ট্রাকচারকে একবার দেখে নেওয়া যাক, আর এটাও দেখে নেওয়া যাক যে কিভাবে এদের অক্টেট পুরো হচ্ছিল না। যদি আমরা এই প্রত্যেকটা স্ট্রাকচারকেই দেখি, যেমন ধরো যদি আমরা LiCl এর স্ট্রাকচারকে দেখি, সেখানে আমরা কি দেখি যে এখানে আমাদের এই Li এর অক্টেট কিন্তু কমপ্লিট একেবারেই হচ্ছে না। সিমিলারলি যদি আমরা BCl3 এর স্ট্রাকচারকে দেখি, সেখানেও আমরা দেখে থাকি যে এই যে বোরন যেটা আমাদের সেন্ট্রাল অ্যাটম, এর কিন্তু অক্টেট কমপ্লিট হচ্ছে না, এর কিন্তু চারিপাশে 8টা ইলেকট্রন নেই, শুধুমাত্র 6টা ইলেকট্রন আছে। সিমিলারলি যদি BeH2 এর কথা দেখিনি, সেখানেও আমরা দেখে থাকি যে Be, দ্যাট ইজ বেরিলিয়ামের কিন্তু অক্টেট কমপ্লিট হচ্ছে না। এই স্ট্রাকচারগুলো আমি এখানে বানালাম না, কিন্তু আমরা যে লুইস স্ট্রাকচার বানানোর যে 5 স্টেপ প্রসেসটা শিখেছি, সেই প্রসেসটা দিয়ে তোমরা নিজেরা বানিয়ে দেখো, তোমরা দেখবে যে লাস্টের 5th নাম্বার স্টেপে গিয়ে তোমরা আটকে যাচ্ছ, কারণ সেখানে গিয়ে তোমরা দেখবে এদের সবারই অক্টেট কমপ্লিট হচ্ছে না। দ্বিতীয় লিমিটেশন ছিল অড ইলেকট্রন মলিকিউলস। বেশ কিছু এরকম মলিকিউলস ছিল যার ক্ষেত্রে টোটাল নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনস ওয়াজ আ অড নাম্বার, যেমন NO, যেমন NO2, আর এই সব ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছিলাম যে অক্টেট প্রত্যেকটা অ্যাটমের কমপ্লিট হচ্ছিল না। 3 নম্বর লিমিটেশন ছিল দ্য এক্সপ্যান্ডেড অক্টেট। বেশ কিছু এরকম কম্পাউন্ডসও পাওয়া যাচ্ছিল যার সেন্ট্রাল অ্যাটমের অক্টেট পুরো তো হয়ে যাচ্ছিল, কিন্তু তার ভ্যালেন্স শেলে 8টার থেকেও বেশি ইলেকট্রনস রয়ে যাচ্ছিল। তার মানে সেখানেও অক্টেট অ্যাকচুয়ালি কমপ্লিট হচ্ছিল না, সেটাকে বলা হতো এক্সপ্যান্ডেড অক্টেট, মানে অক্টেটের চেয়ে বেশি, 8টার থেকে বেশি ইলেকট্রনস চলে আসছিল। যেমন এক্সাম্পল দেখো PF5, রাইট, ফসফরাস পেন্টাফ্লোরাইড। এই মলিকিউলার স্ট্রাকচারটা যদি তোমরা খুব খেয়াল করে দেখো, ফসফরাসের দেখো কতগুলো ভ্যালেন্স ইলেকট্রন, 10টা, রাইট, এক্সপ্যান্ডেড অক্টেট। সিমিলারলি যদি তোমরা SF6 দেখো, সালফার হেক্সাফ্লোরাইড, এখানেও সালফার দেখো কতগুলো বন্ড বানাচ্ছে, 6টা, তার মানে সালফারের চারিদিকে কতগুলো ভ্যালেন্স ইলেকট্রন আছে, 12টা, উইচ ইজ এগেন অ্যান এক্সপ্যান্ডেড অক্টেট। অক্টেট রুলের নেক্সট লিমিটেশন, অক্টেট রুল আমাদের বলে দেয় যে নোবেল গ্যাসেস আনরিঅ্যাক্টিভ, তারা কারোর সাথে রিঅ্যাক্ট করে না, অথচ আমরা বেশ কিছু এরকম কম্পাউন্ডস দেখতে পাই যার ভেতরে নোবেল গ্যাসেসদের ইনভলভমেন্ট আছে। যেমন ধরো XeF2, যেমন ধরো XeOF2, যেমন ধরো KrF2। এখানে আমরা দেখতে পাচ্ছি যে জেনন, ক্রিপ্টন, এরা সবাই ইনভলভড আছে, অথচ এরাও তো নোবেল গ্যাসেস, রাইট। তাহলে এখানেও একটা কন্ট্রাডিকশন হয়ে গেল।
এছাড়া লাস্ট বাট নট দ্য লিস্ট, এই যে লুইস অ্যাপ্রোচ ছিল বা লুইস থিওরি বা অক্টেট রুল যাই বলে নাও, এই পুরো থিওরিটাতে কোথাও মলিকিউলসদের শেপ সম্পর্কে কোনো ইনফরমেশন আমাদের দেওয়া হয়নি। অথচ এরপরে আমরা যে থিওরিগুলো ফার্দার পড়বো, তাতে ভেসপার থিওরি হোক বা ভ্যালেন্স বন্ড থিওরি হোক বা মলিকুলার অরবিটাল থিওরি হোক, সেই সব থিওরিতে আমরা দেখব যে মলিকিউলদের শেপ সম্পর্কে, তাদের শেপ, তাদের স্ট্রাকচার, প্রেডিকশনের ওপরে বেশ কিছু ডিটেল দেওয়া হয়েছিল, কিন্তু এটাও এই থিওরির একটা বড় লিমিটেশন ছিল। তাহলে বন্ধুরা, এর সাথেই চলে এসেছি আমরা আজকের এই ভিডিওর শেষের দিকে। এই ভিডিওতে আমরা ডিসকাস করলাম ইন ডিটেল কসেল লুইস অ্যাপ্রোচ, আর তার সাথে সাথে আমরা শিখে নিলাম কিভাবে আমরা লুইস সিম্বলস বা লুইস স্ট্রাকচার বানাতে পারি। আমরা এটাও দেখলাম যে লুইসের যে এই থিওরিটা ছিল এর বেশ কিছু লিমিটেশনস ছিল, আর সেই কারণেই এর পরে পরে এলো আরও অনেক অ্যাডভান্সড বেটার থিওরিজ, যারা আমাদের অ্যাটম থেকে মলিকিউলের ফরমেশন আরও বেটারভাবে এক্সপ্লেন করলো, এমনকি মলিকিউলসদের শেপ সম্পর্কেও আমাদের বেশ কিছু ভালো ইনফরমেশন প্রোভাইড করলো। আশা করি এই ভিডিওটা সবারই পছন্দ হয়েছে, সবাই নিশ্চয়ই খুব ভালোভাবে শিখে গেছো কী করে লুইস স্ট্রাকচার বানাতে হয়। আর আমি আশা করছি যে যতটা কনসেপ্ট আমরা এই ভিডিওতে কভার করেছি সেগুলো নিশ্চয়ই হয়েছে ক্রিস্টাল ক্লিয়ার। যদি তা হয়ে থাকে কমেন্টে নিশ্চয়ই লিখে জানিও যে কনসেপ্ট হলো ক্রিস্টাল ক্লিয়ার। আমি আরও ভিডিও নিশ্চয়ই নিয়ে আসবো, তবে আমাদের বাংলার যে ট্রায়াল সিরিজটার কথা আমরা বলেছিলাম, যাতে আমরা ক্লাস 11-এর ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি সব কম্বাইন করে অ্যারাউন্ড 20 ভিডিওস ক্রিয়েট করেছি, সেই ট্রায়াল সিরিজটা আজকের এই ভিডিওটা দিয়ে আমাদের এখানেই শেষ হবে। কিন্তু যদি তোমাদের ভালো রেসপন্স আমরা পাই, আমরা নিশ্চয়ই এই সিরিজটা আরও আগে চালিয়ে যাব। সবাই খুব ভালো থেকো, খুব সাবধানে থেকো, টেক কেয়ার, বাই বাই।